ডাকাতে গেলাম, ছেলের নাম্বার জোগাড় করলাম, তারপর আমার সাথে দেখা করতে বললাম। ছেলেটা আসলো। কেমন আছো ভাইয়া? হ্যাঁ ভাই, ভালো। তুমি? আমিও ভালো ভাই। আচ্ছা ভাই, নীলার সাথে আপনার কিসের কথা হয়? আরে ভাইয়া, ও আমার ফ্রেন্ড, কথা বলতেই পারে। ওর সাথে আর কথা বলবেন না আপনি। এই বেটা, আমি ওর সাথে কথা বলবো কি বলবো না সেটা তুই বলার কে রে? বলার কে সেটা শুনবি তুই? আমি ওর বয়ফ্রেন্ড। বয়ফ্রেন্ড তো কি হয়েছে? শোন বেটা, নীলা তোকে ভালোবাসে না, নীলা আমাকে ভালোবাসে, বুঝলি? বাইজিদের এমন কথা শুনে ওর নাক বরাবর ঘুষি দিলাম। তারপর উড়াধরা কিল ঘুষি দিয়ে সেখান থেকে পালিয়ে আসলাম। পরদিন ফুরফুরা মনে কলেজে গেলাম। ক্যাম্পাস দিয়ে তিরিং বিরিং করে করতে করতে হেঁটে যাচ্ছিলাম। তখন নীলা এসে আমাকে চর বসিয়ে দিয়ে বলল, তোর সাহস হয় কি করে বাইজিতের শরীরে হাত দেওয়ার? চর দিয়েছে সেটা বড় কথা না, বড় কথা বাইজিৎকে কাল ইচ্ছে মতো কেলাতে পেরেছি, সেটাই বড় কথা। তুই বাইজিতকে কেন মারলি? কাকে মারবো না সেটা আমার ব্যাপার। তুই বাইজিতকে কেন মারলি? আমার ইচ্ছা হয়েছিল তাই মেরেছি। কাজটা তুই ভালো করলি না। এর প্রতিদান তোকে দিতেই হবে। কিভাবে প্রতিদান দিতে হবে বলে যাও। যেটা যখন দেবে তখনই বুঝতে পারবি, কিন্তু অনেক ভয়ানক হবে। কথাটা বলেই নীলা চলে গেল। এত বেশি রেগেছিল যে ভাষায় প্রকাশ করা যাবে না। গালটা ব্যথা করছিল, কিন্তু মনটা তখনও ফুরফুরা ছিল। বাইজিৎকে ইচ্ছা মতো কেলাতে পেরেছি তার জন্য। কিছুদিন পর আমি শুয়েছিলাম, তখন হঠাৎ নীলার নাম্বার থেকে ফোন আসলো। কেটে গেল। তখন একটা SMS আসলো, পারভেজ তোমার সাথে আমার কথা আছে, প্লিজ একটু আমাদের বাসার সামনে আসো। তাড়াতাড়ি উঠে চোরের মতো বাসা থেকে বের হয়ে দিলাম এক দৌড়। দৌড়ে নীলাদের বাসার সামনে আসতেই দেখি কেউ নেই, কিন্তু SMS এ লেখা ছিল, তুমি তাড়াতাড়ি আসো, আমি তোমার জন্য অপেক্ষা করছি। হঠাৎ পেছন থেকে কেউ একজন আমার মাথায় আঘাত করলো, সাথে সাথে আমি পড়ে গেলাম। উত্তম মধ্যম অনেকগুলো খেলাম, আমার জ্ঞান যাবে যাবে অবস্থা হয়ে গেছে। তখন শুনতে পেলাম, হ্যাঁ নীলা, কাজ হয়ে গেছে, ও এখন তোমাদের বাসার নিচে পড়ে আছে। আরে না, এখনো জ্ঞান আছে, তবে যে অবস্থা করেছি তাতে করে ও আর কোনোদিন আমাদের সাথে লাগতে আসবে না। হ্যাঁ, আমারও অনেক শান্তি লাগছে। কি, তোমার শান্তি লাগছে? আচ্ছা বাবু, লাভ ইউ টু। এখন রাখি, সারা শরীর ব্যথা হয়ে আছে। এই অবস্থায় এখানে পড়ে থাকলে আমার কিছু হয়ে যেতে পারে। পকেটে ফোন ছিল, সেটা বের করে সোহেলকে ফোন করলাম। সোহেল সাথে সাথে ফোন ধরলো। হ্যালো দোস্ত, আমি নীলাদের বাসার সামনে পড়ে আছি, প্লিজ কিছু একটা কর, কেউ আমার উপর হামলা করেছে। আমি এক্ষুনি আসছি। তোর এখানে থাকা নিরাপদ নয়, তুই তোর কাকার বাসায় চলে যাবি। কিন্তু আব্বু, আমার পড়াশোনা? তুই চিন্তা করিস না, ওখানকার কলেজ থেকে পড়বি, আর SSC পরীক্ষা ওই কলেজ থেকেই দিবি। কিন্তু এইগুলো করবে কে আব্বু? তোর কাকা সব করে দিবে। আব্বুর সাথে আর কোনো কথা বললাম না, তবে নীলা আমার সাথে এমনটা করবে সেটা ভাবতে পারিনি। বলেছিল ভয়ানক প্রতিদান দিতে হবে, সেটা যে এমন হবে তা ভাবতে পারিনি। চাইলে নীলার উপর প্রতিশোধ নিতে পারতাম, তবে অবলা একটা মেয়ের উপর প্রতিশোধ নেওয়ার কোনো ইচ্ছা ছিল না। আব্বু আম্মু কাউকে জানাতেও দিল না আমি কোথায় আছি। আব্বু আমাকে চাচ্চুর বাসায় নিয়ে চলে গেল। চাচ্চুর 2 ছেলে, কিন্তু কেউ দেশে থাকে না, বাহিরে থেকে কাজ করে, তাই বাসা একদম খালি। চাচ্চু আর কাকিরা থাকে বাসায়, আর আমি আসলাম। আব্বু ওনাদের সব বুঝিয়ে দিয়ে চলে গেছে। পরদিন চাচ্চু আমাকে কলেজে নিয়ে যাচ্ছে। কলেজের যে প্রিন্সিপাল সে আবার চাচ্চুর বড় ছেলে শ্বশুর, তাই কোনো সমস্যা হবে বলে মনে হয় না। আমাকে নিয়ে সোজা প্রিন্সিপালের কাছে চলে গেল। ভাই সাহেব, আসতে পারি? আরে আপনি, আসুন আসুন, বসুন। হ্যাঁ, যে জন্য এখানে আসতে হলো, আমার ভাইয়ের ছেলে পারিবারিক কিছু সমস্যার কারণে ও এই কলেজে পড়ালেখা করবে, আর এর আগে যে কলেজ ছিল ও ওই কলেজের নামেই পরীক্ষা দিবে। আপনি কিছু একটা ব্যবস্থা করে দিন। এটা কোনো ব্যাপার হলো? সব হয়ে গেছে। তাহলে আমি আজ আসি, ও কাল থেকে কলেজে আসতে পারবে তো? হ্যাঁ, কাল থেকেই পারবে, শুধু এই ফর্মটা পূরণ করে জমা দিতে হবে। আচ্ছা, তাহলে আসি। এই বলে চাচ্চু আবার আমাকে নিয়ে বাসায় চলে আসলো। ছোট থেকে মাঝে মাঝে আসতাম, কিন্তু কেমন জানি একা একা লাগছে। কথা বলার মতো কেউ নেই, আড্ডা দেওয়ার মতো কেউ নেই। পরদিন সকালে কাকিরা ডেকে তুলে দিল। আমি উঠে ফ্রেশ হয়ে নিলাম, তারপর খেয়ে দিয়ে কলেজের উদ্দেশ্যে রওনা দিলাম।
চাচ্চু কিছু টাকা হাতে ধরিয়ে দিল, যদিও আব্বু দিয়ে গেছে, তবুও চাচ্চু দিল। এখন এত টাকার কোনো দরকার নেই আমার। কি করব, একা একা কোথাও ঘুরতে যেতেও পারবো না। যদি হারামিগুলো থাকতো তাহলে হতো। রিকশায় করে কলেজে চলে গেলাম। তারপর এক ভাইয়ার কাছে জিজ্ঞাসা করে আমার ক্লাসে চলে গেলাম। আগে থেকেই পেছনে বসার অভ্যাস আমার, তাই একদম পেছনে গিয়েই বসলাম। ক্লাস শুরু হয়ে গেল। আমি চুপচাপ পড়া শুনছি। স্যার হঠাৎ আমার দিকে নজর দিল। এই ছেলে, তুমি দাঁড়াও। আমি দাঁড়ালাম। তুমি কি নতুন? এর আগে তো কোনোদিন তোমাকে দেখিনি। জি স্যার, আমি নতুন এসেছি। ওহ, ব্যাস। স্যার নানা রকম অঙ্গভঙ্গির মাধ্যমে পড়া বুঝিয়ে দিচ্ছিল। বেশ মজা লাগছিল। স্যারের ক্লাস আর অন্য সব ক্লাসে হইচই হয়ে থাকে, কিন্তু স্যারের ক্লাসে সবাই চুপ করে বসেছিল। সেদিনকার মতো 2টা ক্লাস করেই বাসায় চলে আসছি। এসে আমার রুমে গিয়ে জামা কাপড় চেঞ্জ করে নিলাম। বসে আছি, এমন সময় চাচ্চু আমার রুমে আসলো। চাচ্চু, তুমি কিছু বলবে? চোখ বন্ধ কর একটু। কেন চোখ বন্ধ করব? তোর জন্য সারপ্রাইজ আছে, চোখ বন্ধ করে খুললেই দেখতে পাবি। আমি চোখ বন্ধ করলাম। নে এবার চোখ খোল। আমি চোখ খুলে দেখি চাচ্চু আমার সামনে নতুন একটা ফোন ধরে দাঁড়িয়ে আছে। নে এটা তোর জন্য এনেছি। তোর আব্বু বলেছিল তোকে যেন ফোন না দিই, কিন্তু একমাত্র ভাতিজা তুই, তোকে কিছু না দিয়ে পারি? আর শোন, ওই যে মোটরসাইকেল আছে, নে ওটা তোর। ওটা দিয়ে ভালো করে চালানো শিখে নে, তারপর তোকে নতুন একটা কিনে দেবো। চাচ্চু, আমি কোনো স্বপ্ন দেখছি না তো? আরে দূর বোকা ছেলে, স্বপ্ন কেন হতে যাবে? যা হচ্ছে সব সত্যি। আজ থেকে আমার সাথে মাঠে যাবি, তারপর আমি তোকে মোটরসাইকেল চালানো শেখাবো। আর এখন এরকম গেটআপ নিয়ে আছিস কেন? তুই হলে আধুনিক যুগের ছেলে, একটু আধুনিক হতে হবে নাকি? নীলার মতো মেয়ে জীবনে অনেক পাবি, আগে তোকে নিজেকে চেঞ্জ করতে হবে, বুঝলি? চাচ্চু, তুমি নীলার কথা জানলে কিভাবে? আর ফোন দিতে সবার সাথে কথা বলার জন্য না, তোর আব্বা আম্মু আর আমাদের সাথে কথা বলার জন্য। কোনো ফ্রেন্ডকে কল দিতে পারবি না, কারণ যারা একবার তোর উপর হামলা করেছে তারা যেন দ্বিতীয়বার তোর উপর হামলা করতে না পারে। হামলা করবে তার কোনো ভরসা নেই। যদিও এখানে তোর গায়ে হাত তোলার সাহস কেউ দেখাবে না, তবুও বলা যায় না, তাও সাবধান থাকতেই হবে। আর তোকে মোটরসাইকেল চালানো শেখাবো, মেয়েদের নিয়ে ঘুরতে নয়, আমাকে নিয়ে এখানে ওখানে যাওয়ার জন্য তোকে শেখাবো। আচ্ছা চাচ্চু, ঠিক আছে, আপাতত ফোনটা আমাকে দাও। চাচ্চু আমার হাতে ফোনটা দিয়ে চলে গেল। নতুন ফোন আর নতুন বউ একই কথা। ফোন টিপতে লাগলাম। ভাবছিলাম আমার ফেসবুক আইডি লগ ইন করবো, কিন্তু পরে আর করলাম না। নতুন একটা আইডি খুললাম, সেটা ফেক একটা নামে। বিকেলে চাচ্চুর সাথে মাঠে চলে গেলাম। তারপর চাচ্চু আমাকে কতক্ষণ ধরে সব বোঝালো কিভাবে কি করতে হবে। আমি সামনে বসলাম, চাচ্চু পেছনে বসেই সব করছে। আমি শুধু দেখছি। এক সময় আমার হাতে দিয়ে দিল। আস্তে আস্তে চালাচ্ছি। চাচ্চু বলছে, এই তো পারভেজ, হচ্ছে, খুব ভালো হচ্ছে। অনেকক্ষণ চাচ্চু পিছনে বসেছিল। আমি যখন নিজেই সব পারছিলাম, তখন চাচ্চু বলল, পারভেজ, তুই এখন একাই কয়েকটা চক্কর দে, আমি চা খেয়ে আসছি। চাচ্চু চা খেতে চলে গেল। আমি আবার স্টার্ট করে চালাতে লাগলাম। ভালোই চালাচ্ছিলাম, চক্কর দিচ্ছিলাম আর স্পিড বাড়িয়ে দিচ্ছিলাম। হঠাৎ একটা মেয়ের সামনে চলে আসলো। কি করব কিছুই মাথায় আসছে না। দিলাম লাগিয়ে, দুজনে ধপাস করে পড়ে গেলাম। মেয়েটার কিছু হয়েছে কিনা জানি না, তবে আমার হাত কেটে গেছে, পা কেটে গেছে। ওই দেখে চালাতে পারেন না? আমি তো দেখেই চালাচ্ছিলাম, আপনি তো আমার সামনে এসে গেলেন, আমি কি করব? ব্রেক করতে পারেন না নাকি? নতুন শিখছি তো, তাই কন্ট্রোল করতে পারিনি। দেখেছেন আপনার কত জায়গায় কেটে গেছে। একটু অবাক হলাম। অন্য কেউ হলে আগে নিজেরটা ভাবে, তারপর ইচ্ছা মতো গালিগালাজ করত, কিন্তু এই মেয়ে তো তার উল্টো। আপনি কোথাও ব্যথা পেয়েছেন? হ্যাঁ, তাই একটু পেয়েছি, কিন্তু আপনার তো কেটে গেছে। চলেন, সামনে ডাক্তারের দোকান আছে, সেখানে আপনাকে নিয়ে যাচ্ছি। আরে না না, লাগবে না। লাগবে, দেখেন কত রক্ত ঝরছে। আসলে দোষ ছিল আমার, আমি ফোনে কথা বলায় এত ব্যস্ত হয়ে পড়েছিলাম, কি হচ্ছে সেসব খেয়ালই করিনি, তাই তো এমন হলো। আচ্ছা, আপনি কেন টাকা দিতে চাইলেন? আসলে দোষ ছিল আমার। এতক্ষণে বুঝতে পারলাম বালিকা কেন
নিচু স্বরে কথা বলছিল। বালিকা আমাকে বিদায় জানিয়ে চলে গেল। আমিও মাঠে চলে গেলাম। চাচ্চুকে দেখলাম মোটরসাইকেলের পাশে দাঁড়িয়ে আছে। কিরে, কোথায় চলে গেছিলি? আর হাতে পায়ে ব্যান্ডেজ কিসের? আর বলো না চাচ্চু, এক বালিকার সাথে ধাক্কা খেয়ে পড়ে গেছিলাম। এইবার তো মনে হয় ওই বালিকার সাথে তোর প্রেম হবে। ধুর চাচ্চু, কি বলো এইসব? একটু মজা করলাম। মেয়েটা দেখতে কেমন রে? ভালো করে খেয়াল করিনি চাচ্চু। আচ্ছা চলো, বাসায় চলো। তবে ব্যাপার না, প্রথম প্রথম একটু একটু ব্যথা পেতেই হয়। কাল আবার আসবো। আচ্ছা চাচ্চু, আসবো। ঘাসের উপর পড়ছিলাম বলে তাই অল্প কেটেছে, ব্যাপার না। আর আমি ভয় পাই নাকি? কাল এসে আবার ওই বালিকার সাথে ধাক্কা খাবো দরকার হলে। বাসায় আসার পর কিরে পারভেজ, তোর এই অবস্থা হলো কি করে? প্রথম হাঁটতে শিখছে তো, তাই একটু আচার খাচ্ছে। একটু সাবধানে চলবি তো। আমি তো সাবধানে চালাচ্ছিলাম, হঠাৎ করে একটা বালিকা আমার সামনে চলে আসলো। আমি কন্ট্রোল করতে না পেরে লাগিয়ে দিলাম ধাক্কা। বেশ ভালো করেছে বাপজান। ব্যথা কি খুব পেয়েছো? না কাকিরা, তেমন না। পরদিন কলেজে গেলাম, একটু খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছিলাম, হঠাৎ বালিকার আগমন। এখন কেমন আছেন? ব্যথা কমেছে? আরে আপনি এখানে কেন? আমি তো এখানেই পড়াশোনা করি। আপনি তো নতুন এসেছেন। আমি নতুন এসেছি, সেটা আপনি জানলেন কিভাবে? স্যার যখন জিজ্ঞাসা করছিল তখন শুনছিলাম। এখন কেমন আছেন? ব্যথা কমেছে? হ্যাঁ কমেছে, তাই তো কলেজে আসতে পেরেছি। আচ্ছা আমি ক্লাসে যাচ্ছি, বাই, ভালো থাকবেন। কয়েকদিন পর আমি মোটরসাইকেল চালানো আয়ত্তে এনে ফেলেছি। চাচ্চু, তুমি বলেছিলে আমি মোটরসাইকেল চালানো শিখলে তুমি আমাকে নতুন একটা কিনে দিবে। হ্যাঁ বলেছিলাম। তাহলে এখনো কিনে দিচ্ছ না কেন? তোর আব্বু না করেছে, তুমি যেন বাইক না কিনে দেই। ও আচ্ছা ঠিক আছে। মন খারাপ করে চলে আসলাম। এত আশা নিয়ে বসেছিলাম, সব শেষ করে দিয়ে আমি রুমে বসে ফেসবুক চালাচ্ছি। চোখ আটকে গেল একটা গ্রুপে, একটা পোস্ট, তাও নীলার আইডি থেকে করা। পোস্টটা এরকম ছিল: জীবনে এমন কিছু থাকে বা আসে যেটা খুবই মূল্যবান হয়, যেটা একবারই আসে, যা খুব যত্ন করে রাখতে হয়। কেউ পারে, কেউ পারে না, আর যে পারে না সে হারিয়ে ফেলে, পরে খুঁজেও আর ফিরে পায় না। এমন পোস্টের আগা মাথা কিছুই বুঝলাম না, কেন করেছে সেটা জানি না। ওর আইডিতে ইচ্ছে করেই যাই না, কিন্তু আজ গেলাম, এখন সবকিছু আগের মতোই আছে, শুধু রিলেশনশিপ স্ট্যাটাস পাল্টে গেছে। ভালো লাগছিল না, বের হয়ে গেলাম ওর আইডি থেকে। মায়া বাড়িয়ে যখন লাভ হয় না, তখন মায়া কাটাতে হয়। আমিও সেটাই করেছি, কিন্তু নীলার কথা বারবার মনে পড়তো। আর যখনই নীলার কথা মনে পড়তো, কিন্তু ওর খারাপ দিকগুলো ভাবতাম, কিছুক্ষণের জন্য হলেও নীলাকে ভুলে থাকতে পারতাম, তখন শুয়ে থাকতেও ভালো লাগছিল না। আমি বাইরে বের হবো ভাবছি। পারভেজ, তোর চাচু তোকে ডাকছে, দেখ তো কেন। উঠে চাচ্চুর কাছে চলে গেলাম। চাচ্চু সোফায় বসেছিল। চাচ্চু, আমাকে তুমি ডেকেছো? হ্যাঁ, তা বাবা দেখি মনে হচ্ছে মন খারাপ। কই না তো, আমার মন খারাপ হতে যাবে কেন? বুঝেছি, মন খারাপ। মন খারাপ করে থাকতে হবে না, বাইরে যাও, তোমার জন্য কেউ একজন অপেক্ষা করছে। চাচ্চু, কে আমার জন্য অপেক্ষা করছে? সেটা বাইরে গেলেই বুঝতে পারবে কে তোমার জন্য অপেক্ষা করছে। আমি ভাবতে লাগলাম, কে হতে পারে, কে হতে পারে? না, তেমন তো কেউ নেই যে আমার জন্য অপেক্ষা করবে। আমি ভাবতে ভাবতে বাহিরে চলে এসেছি, দেখি নতুন একটা বাইক রাখা। আমি গিয়ে পাশে দাঁড়ালাম। পেছন থেকে চাচ্চু বলল, কি পছন্দ হয়েছে তো? এটা কার চাচ্চু? কার আবার? আমার একমাত্র ভাতিজার। বাইকের সাথেই চাবি লাগানো ছিল। আমি লাফ দিয়ে উঠেই স্টার্ট করে ছু হয়ে গেলাম। সন্ধ্যায় বাসায় আসলাম। তুই একা ঘুরতে গেলি, আমাকে সাথে নিলেন না কেন? চাচ্চু, তুমি তো বলনি আমার সাথে ঘুরতে বের হবে। দিনগুলো বেশ ভালোই কাটতে লাগলো, তবে নীলাকে কিছুতেই স্মৃতি থেকে মুছে ফেলতে পারছিলাম না। বারবার শুধু নীলার কথা মনে পড়ছিল। যতই ভাবি নীলাকে আর মনে করব না, তত বেশি মনে পড়ে যায় নীলাকে। তবুও সামনে এগিয়ে যাচ্ছি। 3 মাস কেটে গেছে। হঠাৎ চাচ্চু বলল, তারাও নাকি বিদেশ চলে যাবে। আমি চাইলে একা এই বাসায় থাকতে পারি, কিন্তু আমার পক্ষে একা থাকা একদম সম্ভব না। আমি একা কিভাবে থাকবো? কিছু করার নেই। তাহলে তুই এক কাজ কর, তোর আব্বু আম্মুর কাছে ফিরে যা, সেটাই ভালো হবে। তাছাড়া তো অন্য কোনো উপায় দেখছি না। কি আর করার, চাচ্চুরা নাকি যত তাড়াতাড়ি পারে
দেশের বাইরে চলে যাবে। পরদিন আমি আমার বাসায় চলে আসছি। আব্বু আম্মু তোমরা কেমন আছো? ভালো আছি, তুই কেমন আছিস? হ্যাঁ আব্বু আম্মু আমিও ভালো আছি। তারপর কিছু কথা বলে আমার রুমে চলে গেলাম। মাকড়সার জাল ময়লা দিয়ে রুম ভরপুর হয়ে আছে। সারাদিন লেগে গেল রুম পরিষ্কার করতে। পরদিন আবার আগের কলেজে যাব, তবে আর হেঁটে বা রিক্সায় করে নয়, চাচ্চুর দেওয়া বাইক নিয়ে যাচ্ছি। ক্যাম্পাস দিয়ে যখন যাচ্ছিলাম, মিম আর ওর বান্ধবীরা হা করে দেখছিল। তবে আমি নীলাকে খুঁজছিলাম, মনে মনে নীলা কোথায়, কিন্তু কোথাও পেলাম না। আমি বাইক পার্ক করে আলামিন আর সোহেলকে খুঁজতে লাগলাম, কিন্তু খুঁজেও ওদের পাওয়া গেল না। পরে মিমদের কাছে গেলাম। আরে পারভেজ ভাইয়া, আপনি এতদিন পর? আর এতদিনই বা কই ছিলেন? ওরা তো আগের মতো নিয়মিত কলেজেই আসে না। সোহেলকে নতুন নাম্বার দিয়ে কল দিলাম। কিরে শালা, কলেজে আসিস নাই কেন? কে আপনি? আমি পারভেজ, তুই 10 মিনিটের মধ্যে কলেজে আয়। পারভেজ, তুই এতদিন পর কই থেকে? সব বলবো, আগে কলেজে তো আয়। আমি এক্ষুনি আসছি। কল কেটে দিয়ে আলামিনরে ফোন দিলাম। হ্যালো, কই তুই? কলেজ যাচ্ছি, কিন্তু আপনি কে? আমি যেই হই না কেন, একটু তাড়াতাড়ি কলেজে আয় তো। রাখি। কল কেটে আমি অপেক্ষা করতে লাগলাম। দেখি আলামিন আসছে। আমি ওর সামনে গিয়েই, কিরে দোস্ত কেমন আছিস? আলামিন আমাকে দেখে মনে হয় ভূত দেখার মতো ভয় পেয়েছে। দোস্ত তুই এতদিন পর? আর কই ছিলি এতদিন? তোর বাসায় গিয়েও কিছু জানতে পারিনি। সোহেল আসুক, তারপর সবকিছু বলবো তোদের। ইতিমধ্যে সোহেল চলে আসছে। তারপর ওদের সবকিছু বললাম। সব শুনে তাই বলে তুই আমাদের সাথে যোগাযোগ বন্ধ রাখবি? কি করব বল? তোদের সাথে যোগাযোগ রাখলে নীলার কথা জানতে ইচ্ছে করবে, আর নীলাকে বলতে পারবো না, অযথা কষ্ট পাবো। তাই আর তোদের সাথে কোনো যোগাযোগ রাখিনি। দোস্ত, নীলাও না কেমন যেন পাল্টে গেছে রে। কেন, কি হয়েছে? জানি না, তবে তুই যখন কলেজে আসা বন্ধ করে দিলি, নীলা কেমন জানি মন মরা হয়ে থাকতো। কারোর সাথে কথা বলতো না, চুপচাপ বসে থাকতো। তারপর নিয়মিত কলেজে আসা বন্ধ করে দিল। আরে মনে হয় বাইজিতের সাথে ঝামেলা হয়েছে, তাই এমন হয়েছে। বাদ দে দোস্ত, তোদের খবর বল। কি আর বলবো দোস্ত, অহনাকে ছাড়াও না আমার কিছুই ভালো লাগে না। সবসময় ওর কাছে থাকতে ইচ্ছে হয়। তো চলে গেলেই তো পারিস নাকি? ইচ্ছে করলেই কি সব সম্ভব? সেটাও ঠিক বলছিস ভাই। আলামিন, তোর খবর বল। মিমের সাথে কেমন চলছে? দূর, আর বলিস না। কয়েকদিন ভালো গেছে, কিন্তু আবার সেই আগের মতো করা শুরু করে দিয়েছে। তার মানে তোকে আর পাত্তা দেয় না? হ্যাঁ রে, আমি আর ওর সাথে রিলেশন করব না। তাহলে অন্য মেয়ে পছন্দ করে নিলেই তো পারিস। মিমকে ছাড়া অন্য কাউকে আমার ভালো লাগে না। কথা বলতে বলতে ক্লাসের বেল দিয়ে দিল। আমরা ক্লাস করতে গেলাম। এতদিন কলেজে কেন আসিনি সেই সম্পর্কে স্যার জানতে চাইলে আমি আবার আব্বুর সাথে স্যারকে কথা বলিয়ে দেই। আব্বু সবকিছু বলে দেয় স্যারকে। স্যার আর কোনো কিছু জিজ্ঞাসা করেনি। স্যারের ক্লাস শেষ, এইবার ম্যামের ক্লাস। আমরা পেছনে বসেছি। ক্লাস শুরু হয়ে গেছে। আগে যেমন ফাইজলামি করতাম, আজও তেমন ভাবেই করতেছিলাম। মাঝখানে বাদ দিয়েছিলাম নীলার জন্য। নীলা যদি খারাপ ভাবে তার জন্য, কিন্তু নীলাই যখন আমার থেকে চলে গেছে, তখন ভালো খারাপ দিয়ে কি হবে? ম্যাম মনে হয় আমাকে দেখেছে, আমাদের কাছে আসতে লাগলো। ভয় হচ্ছে, তবে আগের মতো না। এতদিন কোথায় ছিলে পারভেজ? জি ম্যাম, এক রিলেটিভের বাসায়। রিলেটিভের বাসায় কেউ এতদিন থাকে? হ্যাঁ ম্যাম, আমি থাকি। আচ্ছা ঠিক আছে, মন দিয়ে পড়ালেখা করবে, এত ঘোরাঘুরি ভালো নয়। ঠিক আছে ম্যাম। ম্যাম চলে গেল। ম্যামের কথা শুনে বুঝতে পারলাম আমার উপর আর রেগে নেই। সবগুলো ক্লাস শেষ করে বের হয়েছি। ওরা সামনে যাচ্ছিল। পেছন থেকে আমি বাইক নিয়ে এসে ওদের কাছে দাঁড়ালাম। কিরে, এটা আবার কার বাইক? চাচ্চু আমাকে দিয়েছে। উঠ। ওদের দুজনকে উঠিয়ে চালাতে লাগলাম। ওদের বাসায় নামিয়ে দিয়ে আমি আমার বাসায় চলে গেলাম। পরদিন ওদের সাথে নিয়েই কলেজে গেলাম। ক্যাম্পাস দিয়ে যাচ্ছি, নীলা আমার পথ আটকে দাঁড়িয়ে আছে। হর্ন দিচ্ছি, কিন্তু সাইড দিচ্ছে না। পরে অন্য সাইড দিয়ে নিয়ে গেলাম। ক্লাসে চলে গেলাম। নীলাকে দেখেই কেন জানি রাগ হচ্ছিল। ক্লাসে গিয়ে পেছনের সিটে বসলাম। দেখলাম নীলা ক্লাসে আসছে। তবে আগের নীলার আর এখনকার নীলাকে মিলাতে পারছি না। আগের নীলা নাদোষ নদোষ ছিল, আর এখন একটা পাটখড়ি হয়ে গেছে। নীলা আমার কাছে আসলো। আমি দেখেও না দেখার ভান করে অন্যদিকে চেয়ে আছি। এতদিন কই ছিলে? শুনেও কোনো উত্তর দিলাম না। কি হলো?
কিছু জিজ্ঞেস করছি তো নাকি? হ্যাঁ, কি আমাকে কিছু বললেন? তোমাকেই তো বলছি, এতদিন কোথায় ছিলে? বলবো না। দরকার আছে, তুমি বলো। বলবো না, এখান থেকে জানতো। আমি যাব না। তোমাকে আমি যেটা বলেছি সেটা বলো, কোথায় ছিলে? ওই, আপনাকে এখান থেকে যেতে বলছি তো, নাকি কথা কান দিয়ে যাচ্ছে না? না, যাচ্ছি না, রাগ উঠে যাচ্ছে আমার। দেখুন, আমার কিন্তু রাগ উঠে যাচ্ছে। প্লিজ এখান থেকে যান, না হলে খারাপ কিছু হয়ে যাবে। কি খারাপ হবে বলো? আমি দেখতে চাই কি খারাপ হয় আমার সাথে। আমি জানি তুমি আমাকে কিছু করবে না। কে বলেছে কিছু করতে পারবো না? তোকে এখান থেকে যেতে বলছি, তবুও যাচ্ছিস না কেন তুই? তোর কি লজ্জা শরম কিছুই নাই, নাকি এটা তোর পেশা ছিল? একদম জোরে চিৎকার করে কথাগুলো বললাম। ক্লাসের বাকি সবাই আমার দিকে তাকিয়ে আছে। কি হলো, এখনো যাচ্ছিস না কেন? নীলা কোনো কথা বলছে না, মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। রাগ দেখিয়ে আমি ক্লাস থেকে বের হয়ে গেলাম। ক্যাম্পাসে এসে মাত্র বসেছি, অমনি ক্লাস শুরু। ঘন্টা পড়ে গেল, উঠে আবার ক্লাসে চলে গেলাম। দোস্ত, নীলার সাথে এমন ব্যবহার না করলেও পারতিস। দেখ, মেয়েটা সেই তখন থেকে কেঁদেই যাচ্ছে। কেঁদে যাচ্ছে তাতে আমার কি? ওর ইচ্ছা হয়েছে, কাঁদছে, আর ওর সাথে এর থেকে ভালো ব্যবহার করা যায় না, বুঝেছিস? তবুও মানুষ মাত্রই তো ভুল হয়, নীলাও ভুল করে ফেলছে, মাফ করে দে মেয়েটাকে। সব ভুলের ক্ষমা হয় না, সেটা ভুলে যাস না। স্যার চলে আসছে, সবাই চুপ হয়ে গেলাম। ক্লাসগুলো করে ওদের সাথে নিয়ে বাসায় চলে আসছি। কয়েকদিন পর নীলার অবস্থা দিন দিন খারাপ হচ্ছে, সেটা বোঝাই যাচ্ছে। দেখে মনে হয় খাওয়া দাওয়া একদম করে না, রাতে ঠিক মতো ঘুমায় না। সবাই ক্যাম্পাসে বসেছিল, তখন নীলা আমাদের কাছে আসলো। ওকে দেখলে কেন জানি রাগ হয় আমার। পারভেজ, তোমার সাথে আমার কথা আছে। কিন্তু আপনার সাথে আমার কোনো কথা নেই, আপনি আমার সামনে থেকে প্লিজ যান। কিন্তু কথাগুলো বলার খুব দরকার। কিন্তু আমার শোনার কোনো ইচ্ছা নেই। পারভেজ প্লিজ এমন করো না, আমার দাঁড়িয়ে থাকতে কষ্ট হচ্ছে। চলো বসে কথা বলি। আপনি একা গিয়ে কোথাও বসে পড়েন, আমাকে কেন যেতে হবে সেটাই তো বুঝতে পারছি না। আর আপনার বাইজিৎ কোথায় গেছে? আর আমার কথাটা শেষ করতেই পারলাম না, নীলা হঠাৎ করে মাটিতে লুটিয়ে পড়লো। নীলাকে এই অবস্থায় দেখে কেন জানি না নিজের রাগটাকে আর পুষে রাখতে পারলাম না। নীলা, এই নীলা, কি হলো? নীলা কোনো সারা শব্দ দিচ্ছে না। আমি, সোহেল আর আলামিন মিলে নীলাকে হাসপাতালে নিয়ে গেলাম। ম্যামকে বলবো সে সুযোগটাও পাইনি। হাসপাতালে নীলাকে ভর্তি করে ম্যামকে জানালাম। ডাক্তারের কাছে জানতে পারলাম না খেয়ে থাকার জন্য আর রাতে না ঘুমানোর জন্য এমন হয়েছে। ম্যাম আসার পর তাকে সব বুঝিয়ে দিয়ে আমরা চলে আসলাম। ম্যাম আমাদের নীলার জ্ঞান আসা অবধি থেকে আসার জন্য বলেছিলেন, কিন্তু আমরা চলে আসি। সোহেল, চল তো নানুর বাসা থেকে ঘুরে আসি। সত্যি যাবি তুই? হ্যাঁ আমি যাব। আর আমি, তুই যাবি? যাব। এখানে থাকলে মিমকে কিছুতেই ভুলে থাকতে পারি না, তাই একটু ঘুরে আসি, ভালো লাগবে। গেলে কিন্তু 7 দিনের আগে আসবো না, এটা বলে দিলাম। 14 দিন থাকলেও আমার কোনো সমস্যা হবে না। আলামিন, তোর কোনো সমস্যা হবে নাকি? না, কোনো সমস্যা হবে না, চল আজকেই রওনা দিই। হ্যাঁ সেটাই ভালো হবে। সেদিনই আমরা সোহেলের নানুর বাসায় চলে আসি। সোহেলকে তারা যেভাবে আদর করে আমাদেরও সেইভাবে আদর করে, তাই তো আশা। আসলে নীলা যখন সামনে আসে তখন রাগ হয় ঠিকই, কিন্তু ওকে অমন অবস্থায় দেখলে কষ্টও হয়, তাই একটু একা থাকতে গ্রামে চলে আসা। সেদিন আর কোথাও বের হলাম না। পরদিন নাস্তা করে একটু বের হলাম, উদ্দেশ্য অহনাদের স্কুলে গিয়ে অহনাকে সারপ্রাইজ দিব। আমরা স্কুলে চলে এসেছি, কিন্তু আনহাকে খুঁজে পাচ্ছি না। অনেক খোঁজাখুঁজির পর আনহার দেখা মিলল। সোহেল গিয়ে পেছন থেকে আনহার চোখ চেপে ধরলো। কে আমার চোখ আটকে ধরলো? সোহেল কিছু বলছে না। কে এরকম অসভ্যতামি করতেছে? চোখ ছাড় বলছি। সোহেল এইবারও চোখ ছাড়লো না। দেখ, তোকে আমি শেষবারের মতো বলছি, আমার চোখ ছেড়ে দে, নয়তো খারাপ হয়ে যাবে। সোহেল ভয় পেয়ে আনহার চোখ ছেড়ে দেয়। আনহা সোহেলের দিকে ঘুরেই একটা চড় বসিয়ে দেয়। তারপর দুজনই খুব অবাক। সোহেল গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে, আর আনহা সোহেলের দিকে হা করে তাকিয়ে আছে। আর আমরা দুজন পাশ থেকে দেখে যাচ্ছি। সরি, আমি বুঝতে পারিনি যে তুমি আমার সাথে এমন করতেছো। আচ্ছা, তুমি এখানে কবে আসলে? সহিল কোনো উত্তর দিচ্ছে না, মনে হয় রেগে আছে। কি হলো? আমি তো বুঝতে পারিনি, বললাম তো। তাও এত রেগে আছো কেন? তুমি এইভাবে আমাকে মারবে? আমি ভাবতেও পারিনি। খুব তো বলতেই
আমি তোমার 100 মিটারের মধ্যে থাকলেও আমাকে নাকি খুঁজে নিবে। আর আমি আজ এত পাশে ছিলাম, তবুও তুমি বুঝতে পারলে না। আরে বাবা, সরি বলছি তো। আর আমার কি দোষ বলো? আচ্ছা ধরো, তুমি আজ এইভাবে না এসে অন্য কাউকে আমার চোখ ধরলো, আর আমি যদি তাকে কিছু না বলি, সে তো রায় পেয়ে যাবে। পরে আবার সে একই কাজ করবে, তাই না? তাই যাতে পরে আর এই কাজ না করার সাহস পাই, তার জন্য এইভাবে মারতে বাধ্য হয়েছি। একদম ঠিক করছি। বাবু মারো, আরো একটা মারো। মেয়েকে আবল তাবল বোঝালো আর মাথা মোটা সেটা খেয়ে নিয়ে বলছে আবারও মারার জন্য। না, আর মারবো না। এখন বলো, তোমরা কখন আসলে? কাল এসেছি। আমাকে জানাওনি কেন? তোমাকে সারপ্রাইজ দিব বলেই তো জানাইনি। আজকে বিকালে কিন্তু আমাদের সাথে বের হতে হবে। হ্যাঁ হব। আচ্ছা তুমি একটু দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। চলো, এখন তোমার সাথে ঘুরতে বের হব। কিন্তু তোমার ক্লাস। তুই একদিন ক্লাস না করলে কোনো সমস্যা হবে না, চলো তো। সোহেলের হাত ধরে টানতে টানতে নিয়ে চলে গেল। আমি আর আলামিন এতিমের মতো স্কুলে ঘুরতে লাগলাম। কতক্ষণ ঘুরে আমরা বাসায় চলে আসলাম। সোহেল তখনও আসেনি। ওর নানু জিজ্ঞাসা করেছিল সোহেল কোথায়। ভুলভাল বুঝিয়েছিলাম। দুপুর 1টায় সোহেল বাসায় আসলো। কিরে এতক্ষণ কইছিলি? আরে মামা, হয়ে গেছে। কি হয়ে গেছে? আরে আমাদের হয়ে গেছে, ওইটা হয়ে গেছে। কি হয়েছে? সেটা জানার দরকার নেই। হ্যালো, হ্যাঁ বলো। পারভেজ, হ্যাঁ, ও আমার সাথে আছে। কেন? ওর সাথে কিসের কথা? সোহেলের কাছে কল করে হঠাৎ আমার কথা কে জিজ্ঞাসা করছে সেটাই মাথায় আসছে না আমার। দোস্ত দেখ তো, কে যেন তোর সাথে কথা বলতে চাচ্ছে। হ্যালো, কে? পারভেজ তুমি প্লিজ ফোন কেটো না, তোমার সাথে আবার কথা আছে। কথা শুনে ঠিক বুঝতে পারলাম নীলা ফোন করেছে। দেখুন, আপনি কেন বুঝতে পারছেন না? আমি আপনার সাথে কোনো প্রকার কথা বলতে চাই না, শুনতে চাই না। আর আপনার মিথ্যা কোনো গল্প বা নাটক বা কোনো কথা। পারভেজ, আমি তোমাকে ছেড়ে থাকতে পারবো না। এই কয়েক মাসে তোমাকে ছেড়ে থাকতে আমার খুব কষ্ট হয়েছে। প্লিজ পারভেজ, তুমি সে আগের মতো হয়ে যাও না। চলো না, আমরা আবার আগের মতো রিলেশন করি। হ্যাঁ, যাতে করে নতুন করে আবার আমাকে অপমান করা যায়, আবার মাইর খাওয়ানো যায়, তাই না? তোমাকে কেন আমি মায়ের খাওয়াবো? ও মা, কিছুই মনে নাই দেখেছি। ভুলে গেলেন নাকি? সেদিন আপনি ডেকে নিয়ে বাইজিৎকে দিয়ে আমাকে মাইর খাইয়েছিলেন। সেদিন মনে হয় মাইর খাইয়ে আপনার শান্তি হয়নি, আবার মাইর খাওয়ানো ধান্দা করছেন। তবে আপনার সে আশা কোনো দিন মিটবে না। সেদিন কি কল করে ডেকে নিয়ে গিয়ে মাইর খাইয়ে আপনার শান্তি হয়নি, নাকি নতুন করে আবার মাইর খাওয়ানোর পরিকল্পনা করছেন? দয়া করে আর ফোন দিয়ে বিরক্ত কইরেন না। এই কথা বলে ফোনটা কেটে দিলাম। সোহেল শোন, যদি আবারও কল দিয়ে আমার কথা জিজ্ঞেস করে বলে দিবি আমি এখানে নেই। কিন্তু তুই নীলার সাথে কেন এমন করছিস? মেয়েটা তো সত্যি তোকে অনেক ভালোবাসে। কেন শুরু করছি মানে? তোর কি মনে নেই সেই দিনের কথা? আমার সাথে কি রকম আচরণ করত আমাকে বাদ দিয়ে বাইজিতের সাথে? আমি আর ভাবতে পারছি না। আমি বাসায় চলে গেলাম, তোরা ঘুরে আয়। তুই না গেলে তো মজাই হবে না। মাথা ঠান্ডা কর, দেখবি সব ঠিক হয়ে যাবে। মাথা ঠান্ডাই তো করতে পারছি না। নীলার কোনো কথা মনে হলেই আমার রাগ উঠে যায়। আচ্ছা, আর কখনো নীলার ফোন আসলে তোকে দিব না। এবার তো চল আমাদের সাথে। একটু ওয়েট কর, কিছুক্ষণ বসে নেই। আমি মাটিতে বসে পড়লাম। আমাদের স্যার বলেছিল যখন খুব রাগ হবে তখন চুপচাপ বসে থাকতে, তাহলে নাকি রাগ একাই অনেক কমে যায়। কিছুক্ষণ বসে থাকার পর আমি আগের মতো হলাম। ওদের সাথে ঘুরতে লাগলাম। আনহা ওর বান্ধবীদের নিয়ে চলে এসেছে। গ্রামের সরু পথ দেখেই মন জুড়িয়ে যায়। আমরা হাঁটছি। আচ্ছা পারভেজ ভাইয়া, আপনি প্রেম করেন না? হঠাৎ এই প্রশ্ন কেন? দরকার আছে, বলুন। না, করি না। কাউকে ভালোবাসেন? না। পারভেজ ভাইয়া, যদি প্রেম করতে চান আমাদের বলবেন, কিন্তু আমরা ব্যবস্থা করে দেব। সেই সবের কোনো দরকার হবে না। কেন দরকার হবে না? কোনোদিন কি বিয়ে করবেন না? এত অল্প বয়সে কিসের বিয়ে? কিসের বিয়ে মানে? বিয়ে তো বিয়েই হয়, সেটার আবার মানে আছে নাকি? হ্যাঁ, তা নেই। আপনি এত রেগে কথা বলছেন কেন? কি করব, বিয়ের কথা বলতে আপনি এমন এমন ভাব ধরলেন যেন বিয়ের কথা জীবনে প্রথম শুনলেন। শুনলাম। একদম ফাজলামি করবেন না বলে দিলাম। আর যদি করি তাহলে কি হবে?
ঘুষি দিয়ে আপনার নাক ফাটিয়ে দিব। ওদের সাথে বিকেলটা অনেক ভালো কাটলো। রাতে আমরা তিনজন একসাথে এক রুমে বসে আড্ডা দিচ্ছি। দোস্ত, নীলা আবার ফোন করছে রে। তো আমি কি করব? দেখ, যাই করিস না কেন, ভুলেও এটা বলবি না যে আমি এখানে আছি। অন্য যা ইচ্ছা তাই বলবি, কিন্তু এইটা কখনো বলবি না আমি এখানে বসে আছি। আচ্ছা, বলবো না। হ্যালো, পারভেজ কোথায়? এখানেই তো ছিল, কিন্তু একটু আগে কোন মেয়ে যেন কল করলো, কথা বলতে বলতে বাইরে চলে গেল। কি, পারভেজ অন্য কোনো মেয়ের সাথে কথা বলে? কবে থেকে? মেয়ের নাম কি? মেয়ের বাসা কোথায়? কথাগুলো যখন বলছিল আমি স্পষ্ট বুঝতে পারছিলাম কণ্ঠ ভারী হয়ে আসছিল। আমি এত কিছু জানি না, তবে বেশিরভাগ সময় ও মেয়েদের সাথে কথা বলে। ভাইয়া সত্যি কি ও মেয়ের সাথে কথা বলে, নাকি আপনি আমার সাথে মজা করছেন? নীলার ন্যাকামির কথা শুনে আমার কেন জানি হাসি পাচ্ছিল, কোনো রকম সেটা চেপে রাখছিলাম। কি বলো ভাইয়া, বলো না, ও কোন মেয়ের সাথে কথা বলে? আচ্ছা, আমি তো জানি না, তবে জেনে তোমাকে জানিয়ে দেবো, কেমন? আপনারা এখন কোথায় আছেন? আছি কোনো এক জায়গায়, বলা যাবে না, এখন রাখি। ওই, তুই মিথ্যা কেন বলতে গেলি? তুই তো বললি তুই এখানে আসিস, এটা যেন নীলাকে না বলি। তার মানে তোকে এটা বলতে বলিনি আমি অন্য একটা মেয়ের সাথে প্রেম করি বা কথা বলি? আরে মামা, বুঝোস না কেন? ও তো এমনিতেই জ্বলছে, আরো একটু জ্বালিয়ে দিলাম আর কি। ভালো করেছিস, চল এখন খেয়ে আসি। আমার খেতে ইচ্ছা করছে না রে। আনহা যা খাইয়েছে, মুখের রুচি একদম চলে গেছে। কি এমন খাওয়ালো যার কারণে মুখের রুচি চলে যাবে? সেটা আমার আর আনহার ব্যাপার, তোদের শুনে লাভ নেই। দেখলাম আলামিন মন খারাপ করে বসে আছে। কি রে আলামিন, তোর আবার কি হলো? মিম এসএমএস দিয়েছে। সেটা তো ভালো কথা, এতে মন খারাপ করে বসে থাকার কি আছে? ও বলেছে আজকে রাতে যদি ওর সাথে দেখা না করি, ও নাকি অন্য একটা প্রেম করবে। বল ভাই, আমি সেটা কিভাবে মেনে নেব? ও অন্য প্রেম করবে, তুই কি চুপ করে বসে থাকবি, নাকি তুই ও নতুন একটা প্রেম করবি? কিন্তু আমার অন্য কাউকে তো ভালো লাগে না তো। ভালো লাগে না তো ভালো লাগে তো হবে। শোন মিম, বুঝতে পেরেছে মিমকে ছাড়া তুই অন্য কাউকে ভালোবাসতে পারবি না, তাই তোর সাথে এমন করছে। কিন্তু তুই এইবার দেখিয়ে দিবি তুইও পারিস। কিন্তু ওকে দেখানোর জন্য অন্য একটা মেয়ের লাইফ কেন নষ্ট কর, বল তুই? দেখানোর জন্য হবে কেন? তুই যাকে ভালোবাসবি তাকে তুই মন থেকেই মেনে নিবি, আর মিমকে ভুলে যাবি, সিম্পল। হ্যাঁ, ভাবতে হবে আমার। আচ্ছা, পরে ভাবা যাবে, চল খেয়ে আসি। সবাই মিলে খেতে গেলাম 7 দিন পর। আচ্ছা, অনেক তো হলো, এইবার যাবার পালা। দোস্ত, আর কয়েকটা দিন থেকে যায় না? থাকলাম তো 7 দিন, আর কত থাকবো? এইদিকে আব্বু আম্মু রাগ করছে, বাসায় ফিরছি না তাই। আমার তো মন চাচ্ছে না রে ফিরে যেতে। তাহলে এক কাজ কর, আনহার আঁচলের নিচে বসে থাক গিয়ে। দূর শালা, কিন্তু ভাবছি বিয়ে করে ফেলবো। তো করে নে, সমস্যা কি? এরপর যখন আসবো বিয়ে করেই নিয়ে যাব ভাবছি। অনেক ভাবাভাবি হয়েছে, এইবার গিয়ে যার যা জিনিস গুছিয়ে নাও, আমরা আজকে ফিরে যাব। বিকেল বেলা আমরা বাসে উঠলাম, আস্তে আস্তে রাত 11টা বেজে গেছে। আমরা নেমে যে যার বাসায় যাওয়ার জন্য রওনা দিলাম। আমি হেঁটে যাচ্ছি, রাতে হাঁটতে ভালো লাগে, তবে সামনে যেটা দেখলাম, নীলা আর বায়েজিৎ একসাথে কোথা থেকে যেন আসছে। এই রাতের আধারে নিরিবিলি একটা রাস্তায় দুজন ছেলে মেয়ে, না আর ভাবতে পারছি না নীলা এত নিচে নামতে পারবে, এটা কখনো ভাবিনি আমি। ওদের পাশ কাটিয়ে চলে গেলাম। পরদিন কলেজে গেছি, কিন্তু ওই ঘটনা কিছুতেই ভুলতে পারছি না। চুপচাপ বসেছিলাম, সোহেল আসলো। কিন্তু পারভেজ, আজ আমাদের ডাকলি না, একাই এসে বসে আছিস, কোনো সমস্যা? না, তেমন কিছু না। তোকে দেখে তো মনে হয় কিছু একটা হয়েছে। ওর কথা শেষ হওয়ার আগেই নীলা আমাদের সামনে, এই তুমি কাল অত রাতে কই থেকে আসলে? দেখুন, আপনাকে আমি জবাবদিহিতা করব না, আর আপনি আমার সামনে থেকে চলে গেলেই ভালো হয়। না, আমি যাব না। আমি আজ আমার ভালোবাসা আদায় করে তারপর এখান থেকে যাব। বসা থেকে উঠে এই তো লজ্জা করে না? তোর এই নষ্টা মুখে ভালোবাসার কথা বলিস? আর তুই কেমন মেয়ে রে? একসাথে 2 রিলেশন করতে চাচ্ছিস, নাকি বায়েজিৎ তোর চাহিদা পূরণ করতে পারছে না তাই আমাকে লাগবে তোর? আর তুই কি ভেবেছিস আমি তোর মতো নষ্টা মেয়েকে ভালোবাসতে যাব? কোনোদিনও না। হ্যাঁ, এর আগে তাও তোর জন্য একটা অনুভূতি ছিল, কিন্তু কাল রাতে যেটা দেখেছি তারপর তোর জন্য এখন শুধু ঘৃণা আছে। তুই আমার সামনে থেকে চলে যা বলছি। পারভেজ, কিছু ভুল হচ্ছে তোমার। ভুল? নিজের চোখে যা দেখেছি সেটা কিভাবে ভুল হবে? তুই তো একটা নষ্টা মেয়ে, তোর দেহ নষ্ট হয়ে গেছে। দেখো পারভেজ, বেশি হয়ে যাচ্ছে। আবার বড় বড় কথা বলছিস তুই। আমি কি কিছু ভুল বলছি? তুই
তুই তো নষ্ট হয়ে গেছিস। পারভেজ থামো, তুমি না জেনে ভুল ভাবছো। কিসের ভুল? তুই না করতে পারবি? কাল রাতে তুই বাইজিদের সাথে শুয়েছিলি না? এতক্ষণ ধরে বলে যাচ্ছি চুপ থাকতে, কথা কানে যাচ্ছে না? তুই আমাকে মারলি? কিরে, কথা কান দিয়ে যাচ্ছে না? তোকে বলছি না আমার সামনে থেকে চলে যেতে, তবু যাচ্ছিস না। কিন্তু আমার কথা তো শোনো, তুমি কিছু না জেনে না শুনে আমার সাথে এমন করতে পারো না। তুমি আমাকে এইভাবে দূরে ঠেলে দিতে পারো না। আমি তোকে দূরে ঠেলে দেইনি, তুই আমাকে দিয়েছিলি। আবার আসছিস নতুন করে পরিকল্পনা নিয়ে। আর ওই, একদম কাঁদবি না। কি ভাবছিস তুই কাঁদবি আর আমি পটে যাব? ভুল ভেবেছিস, তোর এই চোখের পানির কোনো মূল্য নেই। যা এখন, দেখ সবাই আমাদের দেখছে। তুই এখন যা বলছি। নীলা আর দাঁড়িয়ে না থেকে কান্না করতে করতে চলে গেল। তাতে আমার কি, ও যা করেছে তাতে করে ওকে আমি মাফ করতে পারবো না। পারভেজ, তুই রাগ করবি ঠিক আছে, ওর সাথে তুই রিলেশন করবি না সেটাও ঠিক আছে, কিন্তু আজে বাজে কথা না বললে হয় না? না হয় না। আর আমি কোনো মিথ্যা কথা বলিনি তো। যা দেখেছি যা সত্যি আমি শুধু সেটাই বলেছি, এর বেশি কিছু না। চল, ক্লাসের সময় হয়ে গেছে, ক্লাসে যাই। আমি আর সোহেল ক্লাসে চলে গেলাম। আলামিন আজ আসেনি। পেছনে সিটে গিয়ে বসে পড়লাম। নীলার দিকে তাকিয়ে দেখি তখনও কেঁদেই চলেছে। আমি অন্যদিকে তাকিয়ে রইলাম। স্যারের ক্লাস শেষ, তারপর ম্যামের ক্লাস শুরু। ম্যাম এসেই খেয়াল করলো নীলা কাঁদছে। কি হয়েছে, এমন ভাবে কাঁদছিস কেন? নীলা কিছু বলছে না, শুধু বারবার চোখ মুছছে আর বৃথা হাসি দেওয়ার চেষ্টা করছে, কিন্তু হাসির পরেই আবার চোখ বেয়ে জল পড়ছে। আচ্ছা কাঁদতে হবে না, আমি দেখছি কি করা যায়। ম্যাম ক্লাস করতে শুরু করলো। এক পর্যায়ে আমার কাছে আসলো। সামনে তো তোমার পরীক্ষা। হ্যাঁ ম্যাম। পরীক্ষার প্রস্তুতি কেমন নিয়েছো? নিয়েছে ম্যাম। তুমি আজ থেকে প্রাইভেটে যেও। আচ্ছা ম্যাম, দেখা যাবে। ম্যাম আর কিছু বললো না। সেদিন অমন ভাবে না করেছিল, আবার আজ বলছে। আর আমি যাব সেটা হতে পারে না। ক্লাস শেষ করে আমি আর সোহেল বাইক নিয়ে চলে আসলাম। বিকেল বেলা আম্মুর কাছে ম্যাম ফোন করলো। কিরে পারভেজ, তুই প্রাইভেটে যাচ্ছিস না কেন? আম্মু, আমি আর ওই প্রাইভেটে যাব না। কেন, কি হয়েছে? আম্মু, আমি কিছুই বুঝি না। ম্যাম কি বোঝায়? তাহলে তোর আব্বুকে বল নতুন একটা প্রাইভেটে তোকে ভর্তি করে দিতে। এখন আর নতুন করে প্রাইভেট পড়বো না। আম্মু, পরীক্ষা শেষ হোক আগে। পরদিন সকাল সকাল আলামিনের ফোন। হ্যালো, বল এত সকালে কেন ফোন করেছিস? দোস্ত, আমি একটা নতুন মেয়ে পছন্দ করেছি, আজ তোদের আমার সাথে যেতে হবে। মেয়েটার বাসা কোথায়? আমার পাশের পাড়াতে, তবে মেয়েটা অন্য একটা কলেজে পড়ে, তাই আজ আমরা ওই কলেজে যাব। কিছুদিন দেখব মেয়েটার মতিগতি কেমন, তারপর যদি দেখি সব ঠিক আছে তাহলে প্রপোজ করে দেব। আচ্ছা ঠিক আছে, কখন যেতে হবে বল। 8টায় বের হয়ে মেয়েটার পেছন পেছন আমরা কলেজে চলে যাব, তারপর দেখব। আলামিনের কথা মতো আমরা 3জন বের হলাম, উদ্দেশ্য মেয়েটার পিছু নেওয়া, তবে লুচ্চামি করতে না, ঘটকালি করতে। মেয়েটার পিছু পিছু যাচ্ছি। মেয়েটা হয়তো খেয়াল করেছে, কিন্তু একা থাকার ফলে মেয়েটা কিছুই বলতে সাহস পাচ্ছিল না। মেয়েটা হেঁটেই কলেজে যাচ্ছিল। ভাই দেখ তোর ভাবি। দূর শালা, ভাবি হলো কিভাবে? দেখছিস না কিছুক্ষণ পর পর আমার দিকে ফিরে তাকাচ্ছে। তোর দিকে কখন ফিরে তাকালো? ও তো আমার দিকে বারবার দেখছে। দেখ ভাই, এমন কথা বলিস না, হার্ট অ্যাটাক করবো। মজা করলাম, তবে হয়ে যাবে, চিন্তা করিস না। সেদিন যাদা পর্যবেক্ষণ করলাম, মেয়েটা বাসা থেকে বের হয়ে একা একা কিছু দূর যাওয়ার পর ওর বান্ধবীদের সাথে মিলে তারপর কলেজে যায়, সোজা ক্লাসে চলে যায়। বের হবার কোনো নামগন্ধ নেই। 3 দিন গেলাম একটা না, নিজেদের কলেজ বাদ দিয়ে এখন অন্যের কলেজে ছোটাছুটি করছি। তবু যদি বন্ধুর একটা গার্লফ্রেন্ড জুটে যায়। 4র্থ দিন আজকে সিদ্ধান্ত নিয়েছি মেয়েটাকে প্রপোজ করেই দিব, তারপর যা হবার হবে। মেয়েটা কলেজে যাচ্ছিল, তখন গিয়ে মেয়েটার সামনে দাঁড়ালাম। কিছু বলবেন? আমি কিছু বলবো না আসলে। ওই আলামিন, বল কি বলবি? না মানে কিভাবে যে বলি। আরে শালা, এত আমতামটা করলে মেয়ে ভাববে তুই ভীতু, তখন আর রাজি হবে না। একটু সাহস রাখ বেটা। আপু, আমি আপনাকে ভালোবাসি। ভাইয়া, আমিও আপনাকে ভালোবাসি। ভাইয়া বললেন কেন? আপনি তো আগে আমাকে আপু বলেছেন, আর এমন ভাবেও যে কেউ প্রপোজ করে, তা আজকে জানলাম।
তাহলে কিভাবে করে? আমি তো জানি না। আচ্ছা, আমি করে দেখাচ্ছি, কিন্তু ফুল পাবো কোথায়? আচ্ছা, আমার কাছে একটা চকলেট আছে, আমি সেটা দিয়েই করছি। মেয়েটা চকলেট বের করলো, তারপর হাঁটু গেড়ে বসে চকলেটটা সামনে তুলে ধরে বলল, সকালবেলার কুয়াশা হিসেবে তোমাকে চাই। প্রতিটি মানুষের জীবনেই ভালোবাসা দরকার, আর সেই ভালোবাসার মানুষ হচ্ছে তুমি। আলামিন মেয়েটাকে টেনে তুলে নিয়েই জড়িয়ে ধরলো। আরে করছিস কি? মানুষ দেখছে। দেখুক, তাতে কি হয়েছে? মেয়েটা এমন কথা বলবে সেটা ভাবতেও পারিনি, তবে মেয়েটার নামটাও জানা হয়নি। আচ্ছা, আপনার নাম কি? জি, আমার নাম কলি। কিছুক্ষণ পর ছেড়ে দিল। প্রথম দিনে প্রেম এত আঠালোভাবে জানা ছিল না। যেখানে যাই শুধু চিপকা চিপকি, আর আমার বেলায় চুম্বকের বিপরীত প্রতিক্রিয়া। 5 দিন পর আজ কলেজে যাচ্ছি। আলামিন আজও যাবে না, তবে আমি আর সোহেল যাচ্ছি। কলেজে ঢুকতেই নীলাকে দেখলাম। আমরা বাইক পার্ক করেই ক্লাসে ব্যাগ রেখে চলে এলাম ক্যাম্পাসে। ক্যাম্পাসে এসেই দেখি নীলার হাতে গাছের একটা মোটা ডাল। নীলা এই ডাল দিয়ে কি করবে? আমরা যখন নীলাকে পাশ কাটিয়ে যাচ্ছিলাম, নীলা হঠাৎ করেই আমার হাত ধরলো। কি হলো? আমার হাত এইভাবে ধরলেন কেন? তুই এই 4 দিন কলেজে আসিসনি, ঠিক আছে, তবে ওই কলেজের মেয়ের পেছনে ঘুরছিলি কেন সেটা বল। আমি কি করব না করব সেটা আমার ব্যাপার, সেটা আপনাকে বলতে হবে নাকি? হ্যাঁ হবে, তুই কেন মেয়ের পেছনে ঘুরবি? তোর আমি আছি সেটা তুই জানিস না? আচ্ছা, আমাকে ছাড়ুন। তোকে তো ছাড়ার জন্য আজ ধরিনি। এইটা দেখেছিস কি আমার হাতে? এইটা আজ আমি তোর পিঠে ভাঙবো, তারপর তোকে ছাড়বো। আমাকে রেখে অন্য মেয়ের পেছনে ঘুরবি তুই না? সেটা আমি চুপ করে মেনে নিব? সেটা তো হতে পারে না। যেদিন থেকে শুনেছি তুই মেয়ের পেছনে ঘুরছিস, সেদিন থেকেই ডালটাকে যত্ন করেছি। আজ এর সৎ ব্যবহার করার সময় হয়ে গেছে। তোকে ভালোবাসি, তুই শুধু আমার সেই অধিকারী। কিন্তু আমি আপনাকে ভালোবাসি না, তাই আমি মনে করছি আমার উপর আপনার কোনো অধিকারবোধ আছে বা থাকার কথা না। চুপ, বেশি কথা বলবি না। এখন বল, ওই মেয়ের পেছনে তুই কেন ঘুরছিস? প্রেম করব তাই ঘুরেছি। আমার কথা শুনে নীলা আরো শক্ত করে আমাকে চেপে ধরলো। দেখ, একদম অন্য কথা মাথায় আনবি না। যাকে দেখতে গেছি এই কয়দিন আপনার থেকে অনেক বেটার। দেখ, ওই মেয়ের কোনো কথা আমি শুনতে চাচ্ছি না। তুই শুধু আমাকে ভালোবাসবি, এটাই আমার শেষ কথা। মেয়েটা আমার মতো ছেলেকেই নাকি পছন্দ করে। ওভার স্মার্ট রোমান্টিক ছেলে নাকি তার পছন্দ না। দেখ, আমি যা হয়ে গেছি তার জন্য আমি সরি, মাফ চাই তোর কাছে। তবু প্লিজ তুই আমাকে এইভাবে ছেড়ে যাস না। আমি তোকে ছেড়ে থাকতে পারবো না। মেয়েটা আমাকে অনেক সুখে রাখবে, আমার সব কথা শুনে চাইছে। আমিও তোর সব কথা মেনে চলবো। মেয়েটা বলছে শুধু আমি হলেই তার চলবে, কোনো ছেলে বন্ধু তার দরকার নেই। আমি তার বয়ফ্রেন্ড, আমি তার বেস্ট ফ্রেন্ড, আমি তার বর্তমান, আমি তার ভবিষ্যৎ। প্লিজ পারভেজ, আর বলিস না, আমার কষ্ট হচ্ছে। তোকে অন্য কারোর হতে দেখতে পারবো না। সেটা তোমার ব্যাপার, আমি কি করব? ছাড়ো আমাকে। কোনো মেয়ে আমাকে এমন ভাবে ধরেছে, সেটা শুনলে ও রাগ করবে নীলা। না, ছাড়বো না। আর মেয়েটার নাম ঠিকানা সব আমাকে দে। মেয়েটার এমন হাল করবো যে আর তোর ভাইয়ের কাছেও আসতে চাইবে না। নীলা, তোমার মনে আছে আমি যেদিন বাইজিৎকে মেরেছিলাম, তুমি আমাকে কি বলেছিলে? বলেছিলে আমি বাইজিৎকে মেরে নাকি অনেক বড় ভুল করে ফেলেছি, এর মাসুল আমাকে দিতে হবে, আর তা হবে ভয়ানক। তো তুমি এখন এসব কেন বলছো? তুমি কেন ওই মেয়েটাকে মারবে? আমার কথা শুনে নীলা আমাকে ছেড়ে দিল। কিছুক্ষণ পর বলল, সরি, সেদিন আমি বুঝতে পারিনি। তুমি কেন ওকে মেরেছিলে? সত্যিকার ভালোবাসার মানুষ অন্য কারো হলে সেটা মেনে নেওয়া অনেক কষ্টের। এই তো বুঝেছো, তবে একটু দেরি করে ফেলেছো যে। হ্যাঁ, দেরি করে ফেলেছি, কিন্তু আমাকে কি মাফ করা যায় না? বিশ্বাসঘাতকের কোনো ক্ষমা হয় না। এমন কেন করছো? প্লিজ, তুমি অন্য কোনো রিলেশনে যেও না। তুমি বলার কে? আর আমি যার সাথে ইচ্ছে কথা বলবো, যার সাথে ইচ্ছে মিশবো। তুমি না বলার কে? আমি তো একসময় তোমার সবকিছু ছিলাম। হ্যাঁ, একসময় ছিলে, কিন্তু এখন তো আর নেই। সামনে থেকে চলে যাও। ওই, তুই কই যাবি? তোকে বলছি না অন্য কোনো মেয়ের সাথে মিশবি না? কথা কানে দিয়ে যাচ্ছে না? আমাকে ক্লাসে যেতে দাও। এইভাবে আমাকে সবার সামনে তুই তুই করবে না। তোকে আদর করে ডাকবো? এতক্ষণ তো বুঝিয়েছিলাম, কিন্তু এখন আর বোঝাতে চাচ্ছি না। এখন এটা তোর পিঠে ভেঙে নি। এই বলে আমার দিকে অগ্রসর হতে লাগলো। নীলা যত আমার দিকে অগ্রসর হচ্ছে, আমার কেন জানি ভয় হচ্ছে।
এক সময় যখন নীলা আমার একদম কাছে এসে যায় তখন দিশা না পেয়ে দিলাম এক দৌড়। নীলা আমার সাথে দৌড়ে পারবে না, এটা খুব ভালো করে জানা আছে। পেছন থেকে বলল, ওই দাঁড়া, এখন পালাচ্ছিস কেন? হে দাঁড়া বলছো এখানে, দাঁড়াতে বসছি না? কে দাঁড়াবে মাইর খাওয়ার জন্য? দৌড় দিয়ে একদম ক্লাসে চলে আসছি। কিছুক্ষণ পর দেখি নীলা, আলামিন আর সোহেল একসাথে ক্লাসে ঢুকলো। আমাকে কষ্ট দিয়ে খুব মজা পেয়েছিস তাই না? আমি আপনাকে কিভাবে কষ্ট দিয়েছি? তুই মিথ্যে বললি কেন? তুই নাকি ওই কলেজের মেয়ের সাথে প্রেম করিস? হ্যাঁ করি তো। একদম মিথ্যে বলবি না। ওই মেয়ের সাথে আলামিন রিলেশন করে কি ভেবেছিলি? হ্যাঁ, আমি সত্যিটা জানতে পারবো না? তার মানে ওরা সব সত্যি নীলাকে বলে দিয়েছে? না, মান সম্মান সব শেষ হয়ে গেল। আচ্ছা, এখন এখান থেকে যান। যাচ্ছি। শুনে রাখ, যদি অন্য কোনো মেয়ের সাথে তুই রিলেশন করিস তাহলে তোর খবর আছে। দেখা যাবে কি খবর হয় আমার। তার মানে তুই প্রেম করবি? সিঙ্গেল যেহেতু প্রেম তো করতেই হবে। আমি থাকতে তুই সিঙ্গেল থাকতে পারিস না। ঘন্টা পড়ে গেল, নীলা রাগী মুড নিয়ে চলে গেল। ওই কে বলেছে রে আমি প্রেম করি না? আলামিন প্রেম করে। কি করব বল, মেয়েটা এত কান্নাকাটি করেছিল, সেটা আমার আসলে ভাল লাগছিল না। তোর আনহাকে কি বলে দিতে হবে? অন্য মেয়ের জন্য তোর দরদ দিনের পর দিন বেড়ে যাচ্ছে। প্লিজ ভাই, এমন করিস না, আনহা আমাকে একদম মেরে ফেলবে। তো আমি কি করব? আর কোনোদিন যদি আমার ব্যাপারে নীলাকে কিছু বলেছিস, আমি শিওর আনহাকে বলে দিব। এই যে কানে ধরছি, আর কোনোদিন শুধু তোর ব্যাপারে কেন, আমার ব্যাপারেও কিছু বলবো না। এই তো গুড বয়, কথাটা যেন মনে থাকে। হ্যাঁ থাকবে। পরের দিন আমরা ক্যাম্পাসে বসে আড্ডা দিচ্ছি, কিন্তু আপনাকে তো চিনলাম না। চিনেন না বলেই তো পরিচিত হতে আসলাম। হ্যাঁ, আমি আলামিন। আর আপনি? জি হ্যাঁ, আমি পারভেজ। হাত বাড়িয়ে দিয়েছিল ভদ্রতার খাতিরে, হাত মিলাইলাম। যখন আমরা একে অপরের হাত ধরে ছিলাম, নীলা সেটা দেখছিল। এমন একটা সুযোগ পেয়েছি, এটা কিভাবে হাতছাড়া করব? হাত ধরেই রাখলাম আর হেসে দিলাম। নীলাকে দূর থেকে বুঝতে পারছি নীলা খুব রেগে যাচ্ছে। আরে, এইভাবে হাত ধরে রাখবেন নাকি? ও সরি। ঠিক আছে, সমস্যা নেই। এখানে বসতে পারি? হ্যাঁ বসে পড়ুন। অনিকা আমার পাশেই বসে পড়লো। নীলা এবার আরো রেগে গেল, কিন্তু এখানে আসার কোনো সাহস পাচ্ছে না। আচ্ছা, আমরা তো ফ্রেন্ড, তাই না? ফ্রেন্ড হলাম কিভাবে? অমন ভাবেই ফ্রেন্ড। আর যেহেতু আমরা ফ্রেন্ড, সেহেতু আপনি করে বলা চলবে না, তুমি করে বলতে হবে। আচ্ছা বলবো। আচ্ছা আপনি কি নতুন? না, নতুন না, আমরা তো সেম ইয়ারই, তবে নিয়মিত কলেজে আসা হয় না। আচ্ছা পারভেজ, নীলার সাথে তোমার কিসের সম্পর্ক? নীলা তোমার ব্যাপারে এত পজিটিভ কেন? সেটা নীলা জানে, কিন্তু তুমি জেনে কি করবে? আচ্ছা বাদ দাও। সেটাই ভালো। ওর ব্যাপারে কথা বলার কোনো ইচ্ছা আমার নেই। পারভেজ, তোমার একটা জিনিস আমার খুব ভালো লাগে, তুমি জানো? কি ভালো লাগে? যখন তুমি রেগে যাও না, তোমাকে অনেক কিউট লাগে। তুমি কি আমার দিকে খেয়াল করো? হ্যাঁ, কিছুদিন ধরে করে আসছি। নীলার দিকে তাকিয়ে দেখি আহত দৃষ্টিতে আমাদের দিকে চেয়ে আছে। আচ্ছা অনিকা, তোমার সাথে কথা বলে ভালো লাগলো, পরে কথা হবে। এখন যাই আমরা। আমিও তোমাদের সাথে যাব, এতে সমস্যা আছে নাকি? না, সমস্যা কেন থাকবে? আচ্ছা চলো ক্লাসে যাই। তবে পারভেজ, একটা বিষয় লক্ষ্য করেছো? নীলা কেমন করে আমাদের দিকে সেই তখন থেকে তাকিয়ে আছে? আরে ধুর, ও কেন আমাদের দিকে তাকিয়ে থাকবে? ও অন্য কিছু দেখছে। না, ও আমাদের দিকেই তাকিয়ে আছে, দেখো ভালো করে। থাক, আমার দরকার নেই, চলো ক্লাসে যাই। চলো। ভালোভাবে কথা বলছি শুধুমাত্র নীলাকে এটা বোঝাতে যে ভালোবাসার মানুষটা যখন অন্যের সাথে কথা বলে বা মিশে, তখন কতটা ক্ষত হয় সেটা বোঝাতে। কিরে সোহেল, তোরা বসে আছিস কেন? তোরা যা, আমরা একটু পরে যাচ্ছি। আচ্ছা তোরা থাক, তাহলে আমি ক্লাসে গেলাম। আমি আর অনিকা একসাথে হাঁটতে লাগলাম। যত সামনে যাচ্ছিলাম, নীলার অবস্থা তত বেশি খারাপ হচ্ছিল। আমরা যখন নীলার কাছে পৌঁছালাম, নীলা অন্যদিকে ঘুরে দাঁড়ালো। দুজন ক্লাসে চলে গেলাম। তারপর যে যার জায়গাতে বসে পড়লাম। ক্লাস চলাকালীন সময়ে নীলা আমার দিকে তাকাচ্ছিল, আমিও দেখছিলাম। অন্য দিনের মতো আর ওর চোখে তাকালাম, ভালোবাসা দেখলাম না। তবে যেটা বুঝতে পারছিলাম সেটা হলো হারানোর ভয় স্পষ্ট বুঝতে পারছিলাম। আমি যখন নীলার দিকে তাকাচ্ছিলাম, নীলা অন্যদিকে ঘুরে যাচ্ছিল। আজকে নীলাকে একটু বেশি অস্থির অস্থির লাগছে। খারাপ লাগা চাইতে ভালো লাগা বেশি কাজ করছিল, কারণ একসময় আমিও এইরকম অবস্থার সম্মুখীন হয়েছিলাম।
ক্লাস শেষ করে বাসায় চলে আসলাম। অনেকদিন কোনো প্রাইভেট যাওয়া হয় না। ম্যামের কাছে পড়বো না, কিন্তু প্রাইভেট না পড়লে পরীক্ষাতে কিছু দিতেও পারবো না। বাইক নিয়ে একটু বের হলাম, দেখি অনিকা খাতা কলম নিয়ে কই যেন যাচ্ছে। এই অনিকা, কই যাচ্ছ? আরে ধুর, এইভাবে কেউ বলে? ভয় পেয়ে গেছিলাম তো। বলো কই যাচ্ছ? প্রাইভেট পড়তে? কার কাছে প্রাইভেট পড়ো তুমি? আজিজ স্যারের কাছে। কেমন বোঝান উনি? অনেক ভালোই তো, আমার তো ওনার কাছে পড়তে অনেক ভালো লাগে। আচ্ছা, আমাকে পড়াবে উনি? কেন, তুমি পড়তে চাচ্ছ? হ্যাঁ, আগে যার কাছে পড়তাম, কিছু সমস্যার কারণে এখন আর সেখানে যেতে পারি না। আচ্ছা, আমি স্যারকে বলে দেখব। না না, তুমি কাল থেকে প্রাইভেট যাবে। কিন্তু স্যার যদি আমাকে না পড়ায়? স্যারকে ম্যানেজ করানোর দায়িত্ব আমার। আচ্ছা ঠিক আছে তাহলে। আচ্ছা আমি যাই, আমার দেরি হয়ে যাচ্ছে। আচ্ছা যাও, সাবধানে যাবে। অনিকাকে বিদায় দিয়ে আমি আরো একটু ঘুরে বাসায় চলে আসলাম। পরদিন কলেজে আমরা ক্লাসে বসে আছি। নীলা আজ কলেজে আসেনি। অনিকা আসলো আমাদের কাছে। পারভেজ স্যার তোমাকে যেতে বলেছে, আজ থেকে তুমি প্রাইভেটে যাচ্ছ। ধন্যবাদ, কিন্তু আমি তো স্যারের বাসা চিনি না। আরে সেটা নিয়ে তুমি এত ভাবছো কেন? আমি আছি না, আমি তোমাকে নিয়ে যাব। শোনো, কাল যেখানে তুমি দাঁড়িয়েছিলে তার আগে যে গলিটা, সেখানে আমি দাঁড়িয়ে থাকবো। ঠিক 4টায় তুমি আসলে তোমাকে সাথে নিয়ে যাব। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, ক্লাসে বসে আছো কেন? এমনি আজ বের হতে ভালো লাগছে না, তাই ক্লাসে বসে আছি। বিকালে দেখা হচ্ছে কিন্তু। বিকেল বেলা আমি প্রাইভেটে যাবার উদ্দেশ্যে বাসা থেকে বের হলাম। অনিকাকে দেখি দাঁড়িয়ে আছে। উঠো। আমি? হ্যাঁ, তোমাকেই তো বলছি। তোমার বাইকে একটা মেয়ে উঠেছে, এই কথা শুনে তোমার গার্লফ্রেন্ড রাগ করবে না? আরে গার্লফ্রেন্ড থাকলে তো রাগ করবে। তার মানে তোমার গার্লফ্রেন্ড নেই? না নেই, এখন উঠো, দেরি হয়ে যাচ্ছে। অনিকা উঠে বসলো। এই তাড়াতাড়ি উঠো, প্রাইভেটে দেরি হয়ে যাচ্ছে তো। অনিকা উঠে বসলো। আমি চালাতে শুরু করলাম। অনিকা আমাকে রাস্তা বলে দিচ্ছে, আর আমি সেই মতন চালাচ্ছি। এই থামো, আমরা চলে এসেছি। তারপর আমরা স্যারের বাসার ভেতরে চলে গেলাম। আসবো স্যার? হ্যাঁ আসো। তোমার সাথে কে এ? স্যার কাল বলেছিলাম না একটা ছেলে পড়বে আপনার কাছে, এই সেই ছেলে। ও আচ্ছা ঠিক আছে, যাও গিয়ে বসে পড়। যেহেতু প্রথম দিন সেহেতু একটু লজ্জা করছে। কি হলো পারভেজ, দাঁড়িয়ে আছো কেন? আসো আমার সাথে। অনিকাই আমার হাত ধরে টেনে নিয়ে গেল, ওর পাশে আমাকে বসালো। এমন ভাব করেছে যেন আমি পিচ্চি একটা ছেলে। আমি নিজে থেকে কিছু করতে পারি না। স্যার বোর্ডে লিখতে শুরু করলো। কি পারভেজ, কেমন লাগছে? বুঝতে পারছো তো? হ্যাঁ বুঝতেছি। না বুঝলে স্যারকে বলবে, স্যার একবারের জায়গায় বারবার বুঝিয়ে দিবে, বুঝেছো? প্রাইভেট শেষ করে অনিকাকে নিয়ে আবার চলে আসলাম। খুব ভালোই লাগলো স্যারের পড়া, আর স্যার অনেক ভালো একটা মানুষ। অনিকাকে ওদের গলির সামনে নামিয়ে দিয়ে আমি আমার বাসায় চলে গেলাম। রাতে খেয়ে দিয়ে ঘুমিয়ে গেলাম। পরদিন সকালে সোহেলকে ফোন দিলাম, কিন্তু ফোন বারবার বন্ধ পাচ্ছি। তারপর আলামিনকে ফোন দিলাম। হ্যালো। কলেজে যাবি না? যাব, তবে আমার একটু দেরি হবে যে। কেন, কিসের দেরি হবে? ওর কলেজে একটু যেতে হবে, তাই একটু দেরি হয়ে যাবে। কেন, কিসের জন্য? আর বলিস না ভাই, ও বায়না ধরেছে আজকে ওর সাথে ওর কলেজ পর্যন্ত যেতে হবে। আচ্ছা তাহলে যা, আমি একাই চলে যেতে পারবো। আমি কলেজে যাচ্ছিলাম, একটা রিক্সাকে পেছনে ফেলতেই পেছন থেকে ডাক আসলো, পারভেজ, এই পারভেজ দাঁড়াও। আমি বাইক থামিয়ে পেছনে তাকিয়ে দেখি অনিকা আমাকে ডাকছে। ও রিক্সা থেকে নেমে ভাড়াটা দিয়ে আমার দিকে আসতে লাগলো। কিন্তু অনিকা এখানে নামলো কেন? আমার কাছে এসেই অনিকা কোনো কথা না বলে টুপ করে আমার বাইকে চড়ে বসলো। নাও এখন চলো। কই যাব? কেন, কলেজে যাবে? তুমি তো রিক্সায় যাচ্ছিলে। হ্যাঁ যাচ্ছিলাম, কিন্তু তোমার সাথে যেতে ভালো লাগবে, তাই রিক্সা থেকে নেমে গেলাম। সবাই কি ভাববে বলো তো? তুমি আমার বাইকে আমার সাথে কলেজে গেলে কি ভাববে? কে কি ভাবে সেটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই, যারা ভাববে তাদের ব্যাপার সেটা। এই, তুমি এত গা ঘেঁষে বসছো কেন? পেছনে তো অনেক জায়গা আছে। আমার ভয় লাগে, যদি আমি পড়ে যাই। তার জন্য তুমি কিছু মনে করো না। তুমি অল্প একটু পেছনে সরে বসো, তাহলেই হবে। না, আমি পেছনে যেতে পারবো না, আমি পড়ে যাব। ভয় কেন পাচ্ছ তুমি? পড়বে না, আমি বলছি তো। না, আমি পেছনে যাব না, তুমি চালাতে থাকো। কলেজে চলে আসছি, এইবার তো নামবে। না, আমি এইভাবেই বসে থাকবো। আচ্ছা, তাহলে তুমি এইভাবে বসে থাকো, আমি নেমে চলে যাচ্ছি। আরে তুমি রাগ করছো কেন?
আমি তো একটু মজা করছিলাম। অনিকা নামলো, তারপর আমি নামলাম, ক্লাসে চলে গেলাম। নীলা ক্লাসের বাইরে বারান্দায় দাঁড়িয়েছিল। নীলার দিকে লক্ষ্য করে দেখি চোখে পানি, তবে আজ কিছু বলল না। আমিও ক্লাসে চলে গেলাম। সোহেল আসলো কিছুক্ষণ পর। ওই শালা, তোর ফোন বন্ধ কেন? আর বলিস না, অহনার সাথে রাগ করে ফোন বন্ধ করে রেখে দিছি। কেন, কি নিয়ে রাগারাগি হয়েছে? আমাকে এখন আবার কুমিল্লা যেতে বলে। কিন্তু তুই বল, আমার পক্ষে কি 2 দিন পর পর কুমিল্লা যাওয়া সম্ভব? বলেছি আমি এখন কুমিল্লা যেতে পারবো না। আর উনি ধরে নিয়েছেন আমি এখানে নতুন করে গার্লফ্রেন্ড বানিয়ে নিয়েছি, তাই ওর সাথে দেখা করতে চাই না। ওকে নাকি ভালোবাসি না। এমন কথা শুনে কান্না রাগ হয় বল? মুখ এত শুকনো লাগছে কেন? কিছু খেয়ে আসিসনি? খেতে ভালো লাগেনি তাই খাইনি। চল আমার সাথে কিছু খেয়ে আসি। আমি খাবো না। আরে সমস্যা নেই, বাসায় গিয়ে ফোনটা অন করে কথা বলে ঝামেলা মিটিয়ে নে। আমি তো মেটাতে চাই, কিন্তু উনি মেটাতে দিলে তো এটা ওটা বলে আমাকে আরো বেশি রাগিয়ে দিবে। আরে বলবে না, আর বললে না হয় একটু শুনবি। যে কথা শোনাবে পরে তো সেই আবার ভালোবাসবে। হ্যাঁ, তাই তো আমি তোমার কাছে বারবার ফিরে আসি। আপনি এখানে কি করছেন? তোমার জ্ঞান দেওয়া দেখছিলাম। নিজে তো অন্যদের জ্ঞান দাও, নিজের বেলায় তাহলে খালি কেন? নিজেকে জ্ঞান দিলে এখনো আমার থেকে দূরে দূরে কেন থাকছো? আর আমাকেই কেন কাছে টেনে নিচ্ছ না? এই এখান থেকে জানতো, ভালো লাগছে না আমার। এতক্ষণ তো বেশ ভালোই ছিলে, এখন হঠাৎ করে কি হলো তোমার? কিছু না, আমাদের ফ্রেন্ডদের মাঝে কথা হচ্ছে, সেখানে আপনি ঢুকবেন কেন? আহা পারবেশ, নীলার সাথে এমন ব্যবহার কেন করছিস? সোহেল, তুই কি ভুলে গিয়েছিলি আমি তোকে কি বলেছিলাম? সরি দোস্ত, ভুল হয়ে গেছে রে। সোহেল ভাইয়া, তোমাকে আমার হয়ে কথা বলতে হবে না। পারভেজ এখন ভুল করছে, তবে একদিন ওর ঠিক ভুল বুঝতে পারবে। আমার কথা তুমি মিলিয়ে নিও। আর সেদিন পারভেজ নিজে থেকেই আমার কাছে ফিরে আসবে। আমি সেই দিনের অপেক্ষাতেই আছি। কোনোদিন সেই দিনটা আসবে না। আসবে, তুমি মিলিয়ে নিও। হ্যাঁ, হয়তো এমনও হতে পারে আমি বেঁচে থাকতে তুমি তোমার ভুল বুঝতে পারবে না, কিন্তু যখন আর থাকবো না, আমি চলে যাব অনেক দূরে, সেদিন ঠিকই ভুলটা বুঝতে পারবে। আর আফসোস করবে কেন সময় থাকতে সবকিছু ঠিক করে নাও। আপনার ডায়লগ শেষ হলে আপনি আসতে পারেন। নীলা চলে গেল। কয়েকদিন পর আমি আর অনিকা প্রতিদিন একসাথে প্রাইভেটে যাই, কলেজে এসে আড্ডা দেই, আবার মাঝে মধ্যে একটু ঘুরতে বের হই। কলেজের ক্যাম্পাসে বসে আছি দুজন। সোহেল আর আলামিন কেন জানি আমার থেকে দূরে চলে যাচ্ছে। আমি যত বেশি অনিকার সাথে ফ্রি হচ্ছি, ওরা দুজন তত দূরে চলে যাচ্ছে। এই চলো, আজ দুজন ফুচকা খাবো। তুমি গিয়ে খাও, আমি খাবো না। না, তোমাকেও খেতে হবে। আচ্ছা চলো খাবো। ফুচকা খাচ্ছি আর নানান রকম কথা বলছি। ফুচকা খাওয়া শেষ করে যখন ক্লাসের দিকে যাচ্ছিলাম, তখন নীলা আমাকে ডেকে নিয়ে গেল। এই পারভেজ, তোমার সাথে আমার কথা আছে, কিন্তু আপনার সাথে তো আমার কোনো কথা নেই। আর কখনো বিরক্ত করবো না তোমাকে, প্লিজ আমার কথাগুলো শুনে যাও। পাক্কা তো? আজকে আপনার কথা শুনলে আর কখনো আমাকে বিরক্ত করবেন না? হ্যাঁ, করবো না। এমন ভাবে বলার কারণে আমি নীলার পেছনে পেছনে গেলাম, একটু আড়ালে নিয়ে গিয়ে। পারভেজ, তোমার কি মনে হয় না তুমি অনিকার সাথে একটু বেশি ক্লোজ হয়ে যাচ্ছ? ক্লোজ হলে হয়েছি, তাতে কি হয়েছে? না, আমি এসব মেনে নিতে পারছি না। আপনাকে কি আমি মেনে নিতে বলেছি? আপু, আমরা বিয়ে ঠিক করে ফেলেছি। তো বিয়ে করে নিন, আমাকে কেন বলতে এসেছেন? আচ্ছা, একটু সত্যি কথা বলো তো পারভেজ, তুমি কি অনিকাকে ভালোবাসো? না, বাসি না। তাহলে অনিকার সাথে এত ক্লোজ হয়ে যাচ্ছ কেন? একসাথে ঘুরতে বের হও, একসাথে প্রাইভেটে যাও, কলেজে আসো। আমার ভালো লাগে তাই আমি করি। অন্য কারোর সাথে আমার বিয়ে হয়ে গেলে তুমি ভালো থাকতে পারবে তো? কেন পারবো না? অবশ্যই পারবো। তার কার সাথে বিয়ে ঠিক হয়েছে? ওই বাইজিদের সাথে? না, ছেলের নাম আরিফ, কিসের যেন ব্যবসা করে। আপনি আর কতজনকে ঠকাবেন বলুন তো? প্রথমে আমার সাথে রিলেশন করলেন, কিছুদিন যাবার পর আমাকে বাদ দিয়ে বাইজিৎকে ধরলেন। এখন বাইজিদের সাথে রাত কাটিয়ে বিছানা শেয়ার করে এখন আবার বিয়ে করবেন অন্য কাউকে। আপনার স্বামীকে এখন কি দিবেন? কিছু আছে দেওয়ার মতো? সব তো বাইজিৎকে দিয়ে দিয়েছেন। ব্যাস পারভেজ, অনেক বলে ফেলেছো। তোমার অনেক অপমান আমি সহ্য করে ফেলেছি। আর না, আমি যতবার তোমার কাছে ফিরে যেতে চেয়েছি ততবার তুমি আমাকে অপমান করে ফিরিয়ে দিয়েছো। আর না, চলে যাচ্ছি আমি, ভালো থেকো। নীলা আর দাঁড়িয়ে না থেকে চলে গেল। আমিও আমার ক্লাসে চলে আসছি। নীলার কোনো ব্যাপারে আমার কিছু বলার নেই। ক্লাস শেষ করে বাসায় চলে আসলাম। আজ অনিকাকে সাথে আনিনি, কেন জানি মন ভালো করতে পারতেছিলাম না। এসে শুয়ে পড়ছি। কিরে পারভেজ,
এসে শুয়ে পড়লি যে, শরীর খারাপ নাকি তোর? না আম্মু, আমি ঠিক আছি। এখন আমাকে একটু ঘুমাতে দাও। না খেয়ে ঘুমাবি নাকি? আর ড্রেসটাও তো খুলিসনি। পরে খুলে নিব। আম্মু, এখন ভালো লাগছে না, প্রচুর ঘুম পাচ্ছে আমার। আচ্ছা তাহলে একটু ঘুমিয়ে নে, আমি কিছুক্ষণ পর তোকে ডেকে দেব। আম্মু রুম থেকে চলে গেল। আমিও একটু চোখ বুঝলাম, কিন্তু চোখে ঘুম নেই আমার। কিছুক্ষণ এপাশ ওপাশ করে উঠে বসলাম। ফ্রেশ হয়ে এসে খেতে বসলাম। আজ কেন জানি না নীলার কথা একটু বেশি মনে পড়ছিল, তবে নিজের মনকে শক্ত করলাম। যত যাই হোক না কেন, নীলাকে ক্ষমা করব না। বিশ্বাসঘাতকের কোনো ক্ষমা নেই। আমি নিচে চলে গেলাম। আম্মু আগে থেকে আমার জন্য খাবার বেড়ে রাখছিল। খেতে বসেছি, তখন সোহেলের ফোন। হ্যালো, কি হয়েছে? এইদিকের খবর শুনেছিস? কোন দিকের খবর? আরে নীলা তো সুইসাইড করতে গেছিল। তো আমার কি হয়েছে? ও সুইসাইড করলো নাকি মারা গেল, তাতে আমার কিছু যায় আসে না। ফোন রাখ। আমি ফোন কেটে দিলাম। খাবার টেবিল থেকে উঠে আমি বাসার বাইরে চলে এলাম। দেখি সোহেল দৌড়ে আমাদের বাসার দিকে আসছে। কিরে, অমন ভাবে দৌড়াচ্ছিস কেন? দেখ পারভেজ, ম্যাম আমাকে ফোন করে বলল নীলা অনেকগুলো ঘুমের ওষুধ খেয়ে সুইসাইড করতে গেছিল, কিন্তু ভাগ্য ভালো ম্যাম যথাসময়ে নীলাকে হাসপাতালে নিয়ে যায়। তবে অনেকগুলো ঘুমের ওষুধ খাবার ফলে নীলার অবস্থা এখন খুবই খারাপ। তাতে আমার কিছু যায় আসে না। পারভেজ, তুই কি এখনো রাগ নিয়েই থাকবি? কার উপর কিসের রাগ নিয়ে থাকবো? আমি জানি তুই নীলার উপর রাগ করে আসিস, না হলে নীলার এমন অবস্থায় তুই চুপ করে দাঁড়িয়ে থাকতে পারতি না। অনেক হয়েছে, আর না, এইবার সব সত্যি কথা বলার সময় হয়ে গেছে। কিসের সত্যি কথা বলার সময় হয়েছে? শোন তাহলে, আসলে মাঝখানে যা হয়েছে, তুই যা দেখেছিস, সে সব কিছুই ছিল মিথ্যা একটা নাটক। মানে কিছু বুঝলাম না। ম্যাম যেদিন তোদের দুজনকে একসাথে দেখে ফেলেছিল সেদিন তোকে তো কিছু বলেনি, কিন্তু তুই বাসা থেকে চলে আসার পর নীলাকে অনেক মেরেছিল, কিন্তু নীলা সেটা তোর থেকে গোপন করে রেখেছে। ম্যাম এটাও বলে দিয়েছিল তোর সাথে যেন আর রিলেশন না রাখে, কিন্তু নীলা তোকে ভালোবাসে বলেই তোর সাথে লুকিয়ে লুকিয়ে কথা বলতো। ম্যাডাম সেটা জানার পর নীলাকে আবার মেরেছিল, তারপরও তোর সাথে নীলা লুকিয়ে লুকিয়ে কথা বলতো। সেটাও ম্যাম জানতে পেরে নীলাকে শাসিয়েছিল, যদি তোর সাথে আবার কথা বলে তোকে একটা মিথ্যা মামলায় ফাঁসিয়ে পুলিশে দিয়ে দিবি। নীলা তোর খারাপ কখনো চায় না, তাই সেদিন ওর আপুর কথা অনিচ্ছা সত্ত্বেও মেনে নিয়েছিল। কেন জানিস? জানিস তোর ভালো চায় বলে। আর সেদিন থেকে নীলা সিদ্ধান্ত নেয় তোর সাথে খারাপ ব্যবহার করবে, যাতে করে তুই নীলাকে ভুলে যেতে পারিস। কিন্তু সেটাও কাজ হলো না, তাই সাহায্য নিল ওর খালাতো ভাই বাইজিদের। তোকে দেখিয়ে বাইজিদের সাথে মিশতো, হাত ধরে চলাফেরা করতো। আর ওর কাছে যে ফোন দেখছিলি না, সেটাও বাইজিদেরই ছিল। শুধু তোকে ভুল বোঝানোর জন্য ও মিথ্যা বলছিল। মনে আছে পারবেশ, সেদিন যখন তুই মাথা ঘুরে পড়ে গেছিলি, এক বড় ভাই তোর ব্যাগ নিতে এসেছিল ক্লাসে। তার আগে নীলা তোকে যা না তাই বলে চলে আসছিল। যখন ভাই এসে বলল তুই নাকি অসুস্থ হয়ে গেছিস, নীলা কিন্তু চুপ করে বসে থাকতে পারেনি, দৌড়ে চলে গিয়েছিল তোর কাছে। তোকে এক নজর দেখেই আবার চলে আসছিল। সেদিন তুই দেখিসনি কিছু, তবে আমরা দেখেছি নীলার কান্না এক মুহূর্তের জন্য নীলা কান্না থামায়নি। তারপর জানিস, তুই যখন এখানে আসা বন্ধ করে দিলি, নীরা প্রায় পাগল হয়ে গেছিল। প্রতিদিন আসতো আমাদের কাছে, তোর কোনো খবর আমরা জানি কিনা, তুই কোথায় আছিস, কেমন আছিস জানার জন্য। কিন্তু আমরা কোনো উত্তর নীলাকে দিতে পারিনি। তুই ফিরে এলি, তারপর তুই সব নিজেই দেখছিস। আর সেদিন তুই বাইজিদের সাথে রাতের বেলা নীলাকে দেখেছিলি না? ওর খালা অসুস্থ হয়েছিল, তাই নীলা দেখতে গেছিল। পরের দিন কলেজে কি যেন একটা কাজ ছিল, তাই দেখেই আবার চলে আসছিল। আর সেটা দেখেই তুই নীলাকে যা তা বলেছিস, তবুও নীলা চুপ করে সেই সব কিছু শুনে গেছে। কেন জানিস? তোকে পাগলের মতো ভালোবাসে তাই। সোহেলের কথা শুনে আমার মাথা ভো ভো করে ঘুরাচ্ছে। সোহেল, তুই যা বলি সব কি সত্যি? হ্যাঁ, সব সত্যি। ওই পুত বাচ্চা, তুই সব আগে থেকে জানতিস, তবুও আমাকে কেন তুই বলিসনি কিছু? কিভাবে বলবো? নীলা যখন আমাদের কাছে সব বলছিল, সেটা ওর আপু শুনে নিয়েছিল, পরে আমাদেরও শাসিয়েছে। যদি সত্যি কথাটা তোকে বলে দেই, তাহলে কলেজ থেকে বের করে দিবি। আরও নানানভাবে আমাদের ভয় দেখিয়েছিল, তাই সব জেনে শুনেও চুপ থাকতে হয়েছে। তো চুপ থাকতি, আজকে কেন বলতে এসেছিস? পারলাম না চুপ থাকতে। কিছু ভুল বোঝাবুঝির কারণে এইভাবে তোদের জীবনটা নষ্ট হয়ে যাবে, সেটা আমি আর মেনে নিতে পারছিলাম না। নিজেকে খুব স্বার্থপর লাগছিল তাই। নীলা এখন কোন হাসপাতালে আছে? কেন, তুই জেনে কি করবি? তুই তো আর যাবি না। তোকে বলতে বলেছি, তুই বল। সিটি হাসপাতালে। আমি
বাইকের চাবি নিয়ে বের হয়েছি। বের হয়ে বাইকটা নিয়ে চলে আসলাম। সোহেল আসতে চেয়েছিল, আমি আনিনি। খুব কান্না পাচ্ছে। আমার জন্য এত কিছু করলো, তাকে কিনা এতদিন ভরে আমি কষ্ট দিয়ে এসেছি। আমাকে যে পাগলের মতো ভালোবাসে, তাকে আমি এতদিন দূরে সরিয়ে রেখেছি। না, আর ভাবতে পারছি না। নীলার কিছু হয়ে গেলে আমি নিজেকে কোনোদিন ক্ষমা করতে পারবো না। আর নীলাই বা কেন সুইসাইড করতে গেল? সকালে এত কথা বলছিল। আমি হাসপাতালে চলে আসছি। কেবিনের বাইরে দেখি ম্যাম দাঁড়িয়ে কান্না করছে। নীলার উপর আমার রাগ না থাকলেও ম্যামের উপর আমার প্রচন্ড রাগ। তাই ম্যামকে কিছু বললাম না। আমি গিয়ে দাঁড়ালাম। কাউকে যে কিছু জিজ্ঞাসা করব সেটাও পাচ্ছি না। পাগলের মতো ছটফট করতে লাগলাম। নীলা এখন ভালো আছে, ডাক্তার বলেছে ভয়ের কোনো কারণ নেই। হঠাৎ ম্যাম এই কথা বলল। শুনে আমি একটু নিশ্চিন্ত হলেও ম্যামের কথার কোনো উত্তর দিলাম না। কিছুক্ষণ পর ম্যাম আমার কাছে এসে বলল, এই নাও, এটা নীলা তোমার জন্য লিখেছিল। একটা চিরকুট ধরিয়ে দিয়ে আমি খুলে সেটা পড়তে লাগলাম। পারভেজ, তোমাকে প্রিয় বলার অধিকার অনেক আগেই হারিয়ে ফেলেছি। পারভেজ, বিশ্বাস করো, তুমি তুমি যা দেখেছিলে তার কিছু সত্যি ছিল না। আপুর জন্যই আর তোমার ভালোর জন্যই আমি সব করেছি। আমি জানি অনেক কষ্ট হয়েছে, কিন্তু কি পারভেজ জানো, তার থেকে বেশি কষ্ট এখন আমার হচ্ছে। তুমি যখন আমাকে অপমান করো, আমার কোনো খারাপ লাগতো না, কিন্তু অন্য কারোর সাথে মিশবে, কথা বলবে, সেটা আমি মেনে নিতে পারছিলাম না। অন্য কারোর বউ হতেও আমি চাই না। চলে যাচ্ছি, ভালো থেকো, পারলে মাফ করে দিও। আবার কান্না চলে আসছে, কিছুতেই থামাতে পারছি না। এইবার কেঁদে দিলাম। পারভেজ, কেঁদো না, এসব আমার জন্যই হয়েছে। প্লিজ আমাকে মাফ করে দিও। ম্যাম, এমন কথা বলবেন না। আপনি আপনার বোনের ভালো চেয়েছিলেন, তাই এমনটা করেছেন। কিন্তু এটা বুঝতে পারিনি আমার বোন তোমার কাছে ভালো থাকবে। সেদিন আমি হাসপাতালে রাত কাটিয়ে দিলাম। নীলার জ্ঞান ফেরেনি। ইতিমধ্যে নীলার আব্বু আম্মু চলে এসেছে। সকাল পেরিয়ে দুপুর, দুপুর পেরিয়ে বিকেল, বিকেল পেরিয়ে রাত হয়ে গেছে, কিন্তু নীলার জ্ঞান ফিরে আসছে না। পারভেজ, তুমি না খেয়ে কেন আছো? আসো, কিছু খেয়ে নাও। আমার ভালো লাগছে না, আমি খাবো না। পাগলামো করছো কেন? নীলা ঠিক আছে তো, কিছু খেয়ে নাও, না হলে শরীর খারাপ করবে। খাবো না আমি, বলছি তো। রাত 1:53। ডাক্তার এসে বলল নীলার জ্ঞান ফিরে এসেছে। কিছু বলতে পারছি না, তবে নীলার হাত ধরে কান্না করছিলাম। আর আমার মনটা হালকা লাগছিল। এই, তুমি কান্না করছো কেন? নীলা, আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দাও। এই, পিচ্চিদের মতো কাঁদছো কেন? আমি আর কখনো তোমাকে কষ্ট দিব না। আমিও তোমাকে কষ্ট দিব না। কিন্তু তোমার জান সেই কাল থেকে না খেয়ে কষ্ট পাচ্ছে। কি, তুমি না খেয়ে আছো? এই, তুমি এমন কেন? আর আপু, ওকে খেতে বলবি না? বলেছি অনেকবার, কিন্তু তোর জান কান্নায় থামাতে পারেনি। আর খাবার কথা বললেই রেগে গেছে। আপু, খাবার মতো কিছু আছে? হ্যাঁ আছে, এই রুটি আছে। দাও তো, আমাকে দাও। এই নাও, হা করো এবার। আমি খাবো না। হা করতে বলেছি না? নীলার ঝাড়িকে হা করলাম, খেয়ে নিলাম। যা দেখছি খুব তাড়াতাড়ি আমি অনুর আব্বু হতে যাচ্ছি। সবাই দোয়া করি।